জনাব নুর কুতুব আলম মান্নান। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অহংকার বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। উপস্থিত আছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ, বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন জেলা, উপজেলা, মহানগর সহ বিভিন্ন সেক্টরের নেতৃবৃন্দ। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, পহেলা মে দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। আজকের এই ভার্চুয়াল সবাই উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আফামা বাহাউদ্দিন নাসিম। সরি, আমি ভুল বলেছি। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নামই বলা দরকার নেই মাননীয় নেতা। আচ্ছা, শুরু করেছি। এ পর্যায়ে আজকের এই ভার্চুয়াল আলোচনায় সবাই প্রথমেই বক্তব্য রাখবেন জাতীয় যুব শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। তাকে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রধান সম্পাদক 2 থেকে 3 মিনিট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস 2026 উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল সভায় সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগের বিপ্লবী সভাপতি, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা, সারা বাংলাদেশের শ্রমজীবী মানুষের অহংকার, আমাদের অত্যন্ত প্রিয় নেতা জনাব নূর কুতুব আলম মান্নান। আজকের এই মহান মে দিবসের আলোচনা সভায় উপস্থিত রয়েছেন হাজারো প্রধান অতিথি হিসেবে অলঙ্কৃত করেছেন শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, বাংলাদেশের মেহনতি মানুষের আস্থার ঠিকানা, বাংলাদেশের উন্নয়নের রোল মডেল, বিশ্ব মানবতার মা, বাংলাদেশের 5 বারের নির্বাচিত মাননীয় সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি, আমাদের আশা ভরসার আশ্রয়স্থল জননেত্রী শেখ দেশরত্ন। হ্যাঁ, রফিকুল ভাই, রফিকুল সাহেব। হ্যালো, হ্যাঁ ধন্যবাদ, ধন্যবাদ রফিকুল ভাইকে। লিডার বিদ্যুৎ চলে গেছিল। এখন আর না। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। তো 2 মিনিট হয়ে গেছে রফিকুল ভাই, ধন্যবাদ। জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। সুধীমণ্ডলী, হ্যালো, নেক্সট নাম ঘোষণা করো প্রচার সম্পাদক। আজকের এই আলোচনা ভার্চুয়াল আলোচনায় সবাই বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন। জনাব মোহাম্মদ ইব্রাহিম। আমি একটু বলে নেই, আমি আগেও বলেছি এখনো বলি, নেত্রী ওনার নামের পাশের সঙ্গে অনেক বিভূষণ পছন্দ করেন না, ওনার নির্দেশনা রয়েছে এ ব্যাপারে না বলার জন্য। থ্যাংক ইউ। কেউ সবাই ফলো করবেন। সরি, আমার কথা বলতে হচ্ছে বারবার। হ্যাঁ, ইব্রাহিম ভাই লাইনে নাই? ইব্রাহিম ভাই, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইব্রাহিম ভাই। নাই, ইব্রাহিম ভাই নাম ঘোষণা করেন।
এ পর্যায়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিশিষ্ট শ্রমিক নেতা জনাব মোহাম্মদ সেলিম আনসারী ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সেলিম আনসারী। হ্যালো সেলিম আনসারী ভাই, হ্যালো সেলিম আনসারী আছেন? নাই, নেক্সট পবিলা পোদ্দারের নাম ঘোষণা করেন। পবিলা পোদ্দার। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি সংগ্রামী মহিলা বিষয়ক সম্পাদক জনাব পর্মিলা পোদ্দার। জনাব পর্মিলা পোদ্দারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত জাতীয় শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত এবং মহিলা শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত আজকের এই ভার্চুয়াল আলোচনায় উপস্থিত আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমি নমস্কার জানাচ্ছি এবং এখানে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগ এবং মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, সবাইকে আমি মে দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আসলে ভীষণভাবে আজকে আমি বলে বোঝাতে পারবো না, মানে এতদিন পরে নেত্রীর যে কথা নিজের কানে শুনতে পাচ্ছি, এটা আমাকে আসলে অনেক বেশি কি বলবো, আমি সেটা নিয়ে ভীষণ আবেগ আপ্লুত এখন। তো আমি নেত্রী তাড়াতাড়ি যাতে আমরা নেত্রীকে দেশের মাটিতে পাই, ওনার সেই বিষয়ে যাতে কাছে পেয়ে আমরা একসাথে আবার নেত্রীর নির্দেশনা মোতাবেক এই দেশের মাটিতে বাংলাদেশের শ্রমজীবী মানুষের জন্য কাজ করতে পারি, আমি সেটা এবং নেত্রীর সুস্বাস্থ্য কামনা করে, নেত্রীর দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার নেত্রী। এবার মহিলা শ্রমিক লীগ থেকে যে নাম দিছে সেখান থেকে হবে নাম ঘোষণা করো। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব সাথী আক্তার। সাথী আক্তারকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সাথী আক্তার। হ্যাঁ, ধন্যবাদ। আমার কথা শোনা যাচ্ছে তো? জি জি জি। আগে শামীমা আক্তার জলি আছে তো, আর ফারজানা ওয়াহাব আছে। আমার কাছে তো লিস্ট নাই, তাহলে তাদেরকে দিতে হবে আগে। শামীমা আক্তার জলি আর তারা তো সাথে আবার যার নাম বলছো তাকে শেষ করতে দাও, তারপর অন্য নাম দাও। আর ওই যে ফাতেমাতুর জোহরা, ওই যে ন্যান্সি, ও যুক্ত হয়েছে কিনা, ওকে যুক্ত করাও। তুমি বক্তৃতা শেষ করো, সাথী বক্তৃতা শুরু করো। জি জি আপা। মহান মে দিবস উপলক্ষে আয়োজিত আজকের এই ভার্চুয়াল অনলাইনে সভাপতিত্ব করছেন বীর মুক্তিযোদ্ধা জাতীয় শ্রমিক লীগের শ্রদ্ধেয় সভাপতি। উপস্থিত আছেন জাতির পিতার কন্যা, 18 কোটি বাঙালি হৃদয়ের স্পন্দন, যার উপস্থিতি ছাড়া বাঙালি অসহায়, গণতন্ত্রের মানুষ কন্যা, মাদার অফ হিউম্যানিটি জননেত্রী শেখ হাসিনা। আপা, আপনাকে জানাই সালাম ও শুভেচ্ছা। আপনাকে কেমন আছেন সে কথা জিজ্ঞাসা করব না, কারণ জানি আপনি আপনার নেতা কর্মী ছাড়া ভালো থাকেন না। শ্রদ্ধেয় নেত্রী, আজকে মহান মে দিবস। আজকের এই দিনে 1886 সালে 1 মে শিকাগো শহরের হে মার্কেটে সুস কারখানার শ্রমিকরা কাজ করতে যে আত্মাহুতি দিয়েছিল, আর তারপরেও আজকে যারা ঘরে, কারখানায়, কৃষি, নানা কাজে আছেন দেশে বিদেশে, আমি সকলকে মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। যাদের শ্রমে পরিবার চলে, সমাজ এগিয়ে যায়, অর্থনীতি ও শক্তি হয়, তবুও অনেক শ্রমিক এখনো ন্যায্য মজুরি, নিরাপত্তা ও সম্মান থেকে বঞ্চিত। কর্মস্থল হতে হবে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও হয়রানি মুক্ত, যা ছিল আপনার সময়ে। মাননীয় নেত্রী, আমি অ্যারেস্ট হয়েছিলাম 6 মাস কারাগারে ছিলাম। আমার স্বামীও অ্যারেস্ট হয়েছিল, আমার সন্তানও অ্যারেস্ট হয়েছিল। আমি 6 মাস পরে আমি মুক্ত হয়েছি। জেলখানার জীবন অত্যন্ত করুণ এবং অনেক কঠোর। জেলখানায় যারা আছেন তারা অত্যন্ত অসহায়। নেত্রী, আমাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছিল। আমাকে শেষ পর্যন্ত পাগলের ওয়ার্ডে আমাকে দেওয়া হয়েছিল। আমরা একটু কথা বলতাম লাইব্রেরিতে, যে সে লাইব্রেরিটা
দীপুমণি আপা এবং গিনি আপার সাথে কথা বলতাম, সেই কথাটা আমাদেরকে বন্ধ করে দিয়েছে। আমরা লাইব্রেরি থেকে কোনো বইও আনতে পারতাম না এবং আমাদের উপরে অকথ্য নির্যাতন চালিয়েছে। জেলার মহিলা অত্যন্ত খারাপ একজন মহিলা, সে আমাদেরকে কয়েদি দ্বারা তারপরে কারারক্ষী দ্বারা আমাদেরকে শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করেছে। মাননীয় নেত্রী, আমরা জেলখানা থেকে আসার পর আমি যখন অ্যারেস্ট হই, তখন আমার মা স্ট্রোক করার পরে আমার মা গত এপ্রিল মাসের 17 তারিখে উনি ইন্তেকাল করেন। মাননীয় নেত্রী, আপনার কথা আজকে শুনতে পাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক বড়। শ্রদ্ধেয় আপা, আমরা মহিলা শ্রমিক লীগের মেয়েরা নানাভাবে নির্যাতিত, তারা সাসপেন্ড, তাদের চাকুরি, তাদের বদলি সবকিছু, এবং তারা মবের শিকার হয়। আমার জেলা, থানা, ওয়ার্ড সমস্ত নেত্রীরা আজকে পালিয়ে বেড়ায়। আপনার সাথে কথা বলেছে নাসিমা জাফর, তার স্বামীকে জেলখানায় মেরে ফেলা হয়েছে। নাসিমা জাফর আপনার সাথে কথা বলেছেন নেত্রী। তারপরও আমার নেত্রীরা সবাই সোচ্চার আছে, সোশ্যাল মিডিয়ায় সোচ্চার আছে। আজকে নেত্রী, আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। নেত্রী, আপনাকে যে পর্যন্ত দেশে ফিরিয়ে না আনতে পারবো, সেই পর্যন্ত আমাদের ঘুম হারাম। আপনি এই দেশে প্রত্যাবর্তন করবেন। আপনি জাতির জনকের কন্যা, আপনাকে ছাড়া আমরা সবাই অসহায় বোধ করি। মাননীয় নেত্রী, আমরা রাজপথে থাকবো, আপনার দিক নির্দেশনা আমরা মেনে চলবো। মাননীয় নেত্রী, আপনি দেশে অবশ্যই প্রত্যাবর্তন করবেন। আজকে মানুষের মুখে মুখে আপনার উন্নয়নের কথা, সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখতে পাই আপনার উন্নয়নের কথা সবাই বলে বেড়াচ্ছে। আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল, শেখ হাসিনা এই দেশকে উন্নয়নের রোল মডেল করে দিয়ে গেছে। নেত্রী, আপনি অবশ্যই দেশে আসবেন। আমরা জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব শ্রমিক লীগ আপনার পাশে আছি। আপনাকে ওয়াদা করছি, আপনার কাছে অঙ্গীকার করছি, যে পর্যন্ত আপনাকে দেশে না নিয়ে আসতে পারবো, সেই পর্যন্ত রাজপথ থেকে উঠবো না। আপনার দিক নির্দেশনা আমাদের পথের পাথেয় হয়ে থাকবে। নেত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি আমাদের সামনে আসছেন, আমি এক্সাইটেড হয়ে গেছি। নেত্রী, আপনার কথা শুনবো, আপনি দিক নির্দেশনা দিবেন, সেই আশায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, দুনিয়ার মজদুর এক হোক। ধন্যবাদ সাথী আমাকে। এ পর্যায়ে বক্তব্য দেবে বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামীমা আক্তার জলি। শামীমা আক্তার জলিকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ সর্বশক্তিমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঐতিহাসিক মে দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত রয়েছে আমাদের জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের আমাদের জননেত্রী শেখ হাসিনা, 7 কোটি শ্রমিকের আশার শ্রমিক বান্ধব নেত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের মাঝে উপস্থিত আছেন। উপস্থিত আছেন আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ যারা আজকে আমাদের সাথে জয়েন করেছেন, সকলকে শুভেচ্ছা এবং সংগ্রামী সালাম। একটি কথা না বললেই না, আমাদের জননেত্রী শেখ হাসিনার সরকার যে জনবান্ধব পরিবেশ তৈরি করে দিয়েছিলেন আমাদের নারী শ্রমিকদের জন্য এবং পুরুষ শ্রমিকদের জন্য, আজকে সে অবস্থার কিছুই নেই। আজকে বর্তমানে আমরা যদি একটু পরিলক্ষিত করি, আমাদের এই ক্রান্তিকালীন সময়ে শ্রমিকরা মোটেও ভালো নেই। আমাদের বিজেএমই ও বিকেএমই এর তথ্য মতে গত 1 বছরে 360 থেকে 400টি ছোট বড় কলকারখানা বন্ধ হয়ে গেছে। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন বিটিএমএ 2016 সালের শুরুতে জানিয়ে দিয়েছিলেন বিদ্যুৎ সংকট, গ্যাস সংকট ও কাঁচামালের সংকটের কারণে দেশের অনেক মিল কারখানা টেক্সটাইল তাদের উৎপাদন বন্ধ রেখেছে। সামগ্রিকভাবে বলা যায় সারা দেশে 500টিরও অধিক কলকারখানা আজ বন্ধ এবং আমাদের শ্রমিকরা সেইভাবে বেকার অবস্থায় দিন যাপন করছেন। মাননীয় নেত্রী, আপনি যতদিন দেশটা চালিয়েছিলেন, যে কোনো সমস্যায়, যে কোনো শ্রমিক অধিকারে আপনি এগিয়ে এসেছেন। আপনি শ্রমিক মজুরি বৃদ্ধি, আমাদের মহিলা শ্রমিকদের যেভাবে আপনি প্রোভাইড করেছিলেন, তাদের মাতৃকালীন ছুটি বৃদ্ধি করেছিলেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেছিলেন, আমাদের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মাধ্যমে যেভাবে শ্রমিকদের উন্নয়নে আপনার প্রতিটি পদক্ষেপ ছিল। আমরা দেখেছি চা বাগান শ্রমিকদের আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে আপনি তাৎক্ষণিক ব্যবস্থার মাধ্যমে যে আন্দোলনটি দূরীভূত করেছেন, আজকে সরকারের কোনো পদক্ষেপ নেই। আমাদের বলতে হয় আজকে শ্রমিকরা না খেয়ে, তাদের সন্তানের জীবন আজকে সামনে ভবিষ্যৎ কি তাদের জানা নেই। নেত্রী, এই পদে পদে এই কথাগুলো শুনতে শুনতে এবং আমাদের শ্রমিক নেতা কর্মীদের যে অবস্থা,
আপনি আমাদের আশার শেষ কেন্দ্রবিন্দু এবং শেষ আশ্রয়স্থল। নেত্রী, আজকে আপনাকে পেয়ে আমাদের এই প্রোগ্রামটি আমরা সার্থকতা অর্জন করেছি। আমাদের জননেত্রী শেখ হাসিনা আমাদের শ্রমিক বান্ধব সরকার হিসেবে আমাদের মাঝে আবার আসবেন এবং আমাদের দেশকে, আমাদের দেশের শ্রমিককে, আমাদের বঙ্গবন্ধু সেই সোনার বাংলায় বঙ্গবন্ধু বলেছিলেন আজ দেশ দুইটি শ্রেণীতে বিভক্ত, একটি শোষিত এবং একটি শোষক, এবং এই শোষক আর শোষিতের মধ্যে আমাদের বঙ্গবন্ধু যেমন শোষিতের পক্ষে কাজ করেছিলেন এবং আপনি জননেত্রী শেখ হাসিনা এই পতাকা তলেই আপনি কাজ করে গিয়েছেন, এবং এই কাজের ধারাবাহিকতায় আজকে আমরা আপনার দিক নির্দেশনায় এবং আপনার আদর্শে আমরা আজও কাজ করে যাচ্ছি। আপনার কাছে এতটুকু আমাদের বলা, আমরা এতটুকুই চাই জননেত্রীর শেখ হাসিনা এই মে দিবসে আমরা এতটুকুই অঙ্গীকারবদ্ধ, শেখ হাসিনার হাত ধরো, সমৃদ্ধ বাংলাদেশ গড়ো। আমরা অবশ্যই শ্রমিকের পক্ষে কাজ করে যাব এবং আজকের এই দিনটিতে আমরা আপনার নির্দেশনা শুনবো এবং আমরা শ্রমিক নেতাকর্মী হিসেবে কিভাবে সামনে এগিয়ে যাব, কিভাবে আমরা শ্রমিকের পক্ষে কাজ করব, আপনি সেদিক নির্দেশনা দিবেন। আপনাকে দেখে, আপনার কথাগুলো শুনে আমাদের মনের কষ্ট আর কিছু নেই, আমাদের আর বলার কোনো ভাষা নেই। আমরা অনেক শান্তি পেলাম। আর আপনার জন্য শুভকামনা রইল, আপনার জন্য হৃদয় ভরে আমাদের দোয়া রইল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। ধন্যবাদ শামীমা আক্তার জলিকে। এ পর্যায়ে আজকের এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেত্রী ফাতিমা আক্তার ন্যান্সি। ফাতিমা আক্তার ন্যান্সি, উনি কি সংযুক্ত আছেন? ফাতিমা আক্তার ন্যান্সি, হ্যালো। ফাতেমাতুজ জোহরা নাম, ন্যান্সি। জোহরা আপা, সরি আমার কাছে লিস্ট নেই তো, আমাকে পরে জোহরা ন্যান্সি। হ্যাঁ, ঠিক ন্যান্সি। আছে, একবার দুইবার ডাকার পর অন্যকে দাও, ওর যদি আসে ঢোকে তখন ই করবা, অন্তত অ্যালাউ করো। আমাকে তো অ্যালাউ করোনি 1 ঘন্টা, অ্যালাউ করো। জি আপা, জি। নাই, ফাতিমা আক্তার, জোহরা আক্তার আপা হবে, নাই তাহলে মনে হয়। যাই হোক, এ পর্যায়ে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখবেন। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জনাব এটিএম ফজলুল হক। জনাব এটিএম ফজলুল হককে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। এটিএম ফজলুল হক। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন বলেন। আজকে সবার সম্মানিত সভাপতি, বাংলাদেশের 5 বারের সুযোগ্য প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, অন্যান্য নেতৃবৃন্দ, আজকে আমাদেরকে সময় দেওয়া হয়েছে মাত্র 2 মিনিট 1 মিনিট। তা আমার ফজলুল হক, আমি দপ্তর সম্পাদক, আমি বঙ্গবন্ধুর কর্মী, আমি শ্রমিক লীগের দপ্তর সম্পাদক, আমি জননেত্রী শেখ হাসিনার সাথে মডেল থানার লুট এবং হত্যার আসামি, 8 নম্বর আসামি, আমরা পালিয়ে বেড়াচ্ছি। আমি ব্যক্তিগত অভিযোগটা তুললাম। এখন আমাদের বক্তব্য হলো যে মাননীয় প্রধানমন্ত্রী 560টি মসজিদ করার পরেও এদেশের মুসলমানরা, এদেশের জামাতের শিবিরের লোকরা সব সময় বলতো যে 560টা মসজিদ দিয়ে কি হবে। এত সুন্দর সিদ্ধান্তের পরেও যে দেশে 560টি মসজিদ, সেই মসজিদের ব্যাপারেও তারা সুন্দর আলোচনা করতে পারে না, তারা সমালোচনাই করেছে। এই সরকার, বর্তমান সরকার আবার 7ই মার্চের ভাষণকে তারা বাতিল করার জন্য চেষ্টা করছে। আমি তীব্র নিন্দা, তীব্র ঘৃণা জানাচ্ছি এবং এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রীর কাছে চাচ্ছি, যে চূড়ান্ত সিদ্ধান্ত, যে কোনো অবস্থাতে যারা এই ধরনের সিদ্ধান্ত, 7ই মার্চের ভাষণকে যদি তারা বন্ধ করতে পারে, বাতিল করতে পারে, তাহলে এই দেশে আমরা হাজার হাজার শ্রমিক আছি, তারা আমাদের জীবন বিসর্জন করব, আমাদের জীবন দিব, জীবন দিয়ে আমরা প্রমাণ করব যে 7ই মার্চের ভাষণ, বঙ্গবন্ধুর ভাষণকে কোনো অবস্থাতে পরিহার করা যাবে না এবং তাকে বাদ দিয়ে কোনো করা যাবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, আমরা শ্রমিক লীগের কর্মচারী যারা আছি, শ্রমিক যারা আছি, তারা আন্দোলনের জন্য প্রস্তুত আছি। আমরা যেহেতু আমাদের নামে 17টা মামলা,
শ্রমিক কর্মচারীরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, তার চেয়ে আপনি আন্দোলনের ডাক দিলে আমরা সেই আন্দোলনের সাথে ঝাঁপিয়ে পড়বো এবং আন্দোলনকে সফল করার জন্য যা যা করা দরকার করবো। আমাদের ইতিমধ্যে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ শ্রদ্ধেয় নানক ভাই, আমাদের বাহাউদ্দিন নাসিম ভাই, অন্য নেতৃবৃন্দ আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছে, আমরা সেইভাবেই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি এবং আগামীতেও যা যা করা দরকার আমরা করব। আমরা শুধু একটাই আবেদন আপনার কাছে, আমরা আর কত কষ্ট করব? দেশের দুনিয়া 18 কোটি মানুষ আপনাকে চাচ্ছে, 18 কোটি মানুষ আপনাকে চাচ্ছে। আমরা 18 কোটি মানুষের পক্ষ থেকে আপনার কাছে কর্মসূচি চাচ্ছি যে আমরা আপনাকে দেশে ফিরিয়ে আনার জন্য এবং আপনার নেতৃত্বে আবার সরকার গঠিত হবে, সেটা আমরা দেখব। দেখে যদি আমাদের মৃত্যু হয় তাতেও আমার আপত্তি থাকবে না। আমরা শুধু আপনি সরকার গঠন করবেন, সেই সরকারের প্রধানমন্ত্রী আপনাকে দেখে আমাদের মৃত্যু হোক, আমাদের শ্রমিক লীগের মৃত্যু হোক, তাতে আপত্তি নেই, কিন্তু আমরা আপনাকে দেখতে চাই এবং আপনার কর্মসূচি চাই এবং আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে দেওয়ার জন্য। আর ইতিমধ্যে আমি ইয়েকে বলবো, আমাদের ঢাকা মহানগরের দক্ষিণের ইব্রাহিম সাহেব বক্তব্য দিতে পারে নাই, তাকে একটু বক্তব্য দেওয়ার জন্য সুযোগ দেন, এবং শ্রমিক লীগের যুব শ্রমিক লীগের সেক্রেটারি দয়া করে। সেক্রেটারি বক্তব্য দিয়েছেন। আমি বক্তব্য শেষ করছি। আমি জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি, পাশাপাশি তার জন্য আমার যদি জীবন দিতে হয় আমরা জীবন দেব। আমরা তারপর তাকে এই দেশে প্রধানমন্ত্রী হিসেবে দেখে আমাদের মৃত্যু হোক, সেটাই চাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ফজলু সাহেব, এই আপনার রফিকুল ইসলাম বক্তব্য ইতিমধ্যেই দিয়েছেন এবং আপনি যারা সভাপতি ঢাকা মহানগর দক্ষিণে, ওনাকেও আমরা কয়েকবার নাম ডেকেছিলাম, ওনাকে পাইনি। যাই হোক, আমি কি দেবো আপা এখন ওনাকে একটু? হ্যালো 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 এখন যে বক্তৃতা কথা শোনা যাচ্ছে তো, কথা বক্তৃতা দিতে দাও। এ পর্যায়ে বক্তব্য দেবেন কেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান। জনাব মোহাম্মদ আনিসুর রহমানকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আনিসুর রহমান আছেন? সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান। হ্যালো, আনিসুর রহমান জি লাইনে আছি। লাইনে আছে, হ্যাঁ বলেন কথা বলেন। বলেন হ্যাঁ। মেহেদি ভাই, আমি ইব্রাহিম বলছি, সভাপতি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের। আপনি কি শুনতে পাচ্ছেন? জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসেবে বক্তব্য রাখছে। সংগ্রামী বন্ধুগণ, মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের আজকের এই ভার্চুয়াল আলোচনা সভার প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার 18 কোটি মানুষের মুক্তির দিশারি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করছেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান সহ বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় এবং মহানগর জেলা সহ সর্বস্তরের নেতাকর্মী, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, সংগ্রামী বন্ধুগণ, বক্তব্য কিছু নাই, শুধু আমাদের মাননীয় নেত্রীর কাছে একটি আবেদন। 5 তারিখের পরে ঢাকা মহানগরে জাতীয় শ্রমিক লীগের যদি এক বিন্দু পরিমাণে কোনো কাজ হয়ে থাকে বা যদি কোনো কাজ আমরা করতে পারি, সেটা জাতীয় শ্রমিক লীগের সভাপতি
বীর মুক্তিযোদ্ধা মান্নান ভাইয়ার নির্দেশে এবং নেতৃত্বে আমি ইব্রাহিম জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় রাস্তায় ঘুরে চেষ্টা করেছি শ্রমিক লীগের প্রতিটি নেতাকর্মী, আমার ঢাকা মহানগর দক্ষিণের 24টি থানা 75টি ওয়ার্ডের প্রত্যেকটি নেতাকর্মীর ধারে ধারে গিয়ে জেলখানায় গিয়ে বিভিন্নভাবে ছদ্মবেশে আত্মগোপনে থেকে নিজের চেহারার পরিবর্তন করে কর্মীদের খোঁজখবর নিয়ে আজ পর্যন্ত এখানে এই পর্যায়ে নিয়েছি। তখন কিন্তু আমরা জাতীয় নেতৃবৃন্দ সহ অনেকের কাছে খোঁজ পাইনি, তারা হয়তো জীবনের মায়ায় বিভিন্ন জায়গায় আত্মগোপনে ছিলেন, কিন্তু আমরা জননেত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর অপমান সহ্য করতে না পেরে জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তায় বেরিয়েছিলাম। আজকে মাননীয় নেত্রীর কাছে আমাদের আবেদন, বাংলাদেশের বাহিরে যে সমস্ত নেতা কর্মীরা আছে তারা দেশে আসুক, আমাদের সাথে শরীক হোক। বাংলাদেশের ঢাকা মহানগরের সকল নেতা কর্মীরা একযোগে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং বাংলাদেশের এই অবস্থান মেনে নেওয়া যায় না। জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে আরেকবার এই শত্রুমুক্ত, রাজাগণ মুক্ত, জঙ্গিবাদ মুক্ত করতে হবে, এটাই প্রত্যাশা। এর বাইরে আমাদের কোনো কথা নাই। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শ্রমজীবী মানুষের। ধন্যবাদ ইব্রাহিম ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেত্রী, উনি এতক্ষণ লাইনে ছিল না, উনি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে লাইনে আসছে, সংযুক্ত হচ্ছেন। জাতীয় শ্রমিক লীগের অন্যতম নেত্রী ফাতিমাতুজ জোহরা ন্যান্সি আপা ধন্যবাদ। বলছেন ওনাকে দেওয়ার জি, জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় নেত্রী, জননেত্রী শেখ হাসিনা আপা, মহান মে দিবসে আপনাকে শুভেচ্ছা জানাই। আমি আসলে আপা বক্তব্য দাও, আমি আসলে এই গ্রুপে ইনভাইটেড ছিলাম না, আমাকে কেউ, আমি আসলে জানতাম না যে এখানে জুম মিটিং হচ্ছে, আমাকে লিংকও দেওয়া হয় নাই। তো আমি আসলে বক্তব্য জন্য রেডি ছিলাম না, আমাকে একজন ফোন দিয়ে বললো যে আপা আপনি আমাকে খুঁজছেন। আমাদের অলরেডি একটা মিটিং চলছে মে দিবস উপলক্ষে, আমাদের গ্রুপ মিটিং, টেলিগ্রাম গ্রুপ মিটিং, জাতীয় শ্রমিক লীগ সকল ইউনিট গ্রুপ মিটিং চলছে। ওখানে 150 লোক এখন উপস্থিত আছেন। আমার সহকর্মী ভাই, সহযোদ্ধা ভাই বোনেরা আছেন। আমি কিছু কথা আপা বলবো, আমি অনেকের বক্তব্য এখানে শুনেছি। আমাকে যদি একটু সময় দেন আমি কথাগুলা বলবো। 5 তারিখের পরে এখানে যারা কেন্দ্রীয় কমিটি বা অন্যান্য নেতারা আছে, উইথ ডিউ রেসপেক্ট, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি কিছু কথা বলবো। সেটা হচ্ছে 5 তারিখের পরে আমরা কাউকে পাশে পাই নাই। সেপ্টেম্বরের 10 তারিখ 2025 আমি একটা গ্রুপ খুলি, জাতীয় শ্রমিক লীগ সকল ইউনিট, আপনাকে SMS দিয়ে আমি গ্রুপটা খুলি। আমরা গ্রুপে মাত্র তিনজন ছিলাম, 3 জন থেকে আজকে 500 লোক। আমাদের গ্রুপে 55টা জেলার উপরে নেতারা আছে, সবাই ওখানে প্রেসিডেন্ট সেক্রেটারি, 6টা মহানগর আছে, বেসিক ইউনিটের নেতৃবৃন্দরা আছে। খুব কষ্টের সাথে বলতে চাই আপা, কেন্দ্রীয় কমিটির কাউকে আমরা আমাদের সাথে পাই নাই, কাউকে না। ওনারা বুকে হাত দিয়ে বলতে পারবে যে ওনারা একটা কাজ করেছে? কেউ বলতে পারবে না আপা। কি কাজ করেছে আমাদের প্রমাণ দেখাতে হবে। আমার সহযোদ্ধারা, আমরা রাজপথে ছিলাম, আপনার নির্দেশে আমি রাস্তায় থেকে আমি সেহরি বিতরণ করেছি রাত 2টার দিকে। সবাই, ঢাকা দক্ষিণে আমি করেছি, ঢাকা উত্তরে আমাদের বিমানের উপদেষ্টা রফিক ভাই করেছে, আমরা ইফতার বিতরণ করেছি। আমরা একটা পদক্ষেপ নিয়েছিলাম, অনেকবার চেষ্টা করেছি যে 23 বঙ্গবন্ধুতে আমাদের একটা লাগানো যায় কিনা, একটা পোস্টার লাগানো যায় কিনা, একটা ব্যানার লাগানো। আমরা বহুবার রাত্রেবেলা আমরা ওখানে টহল দিয়েছি, মহড়া দিয়েছি, কিন্তু আমরা পারি নাই, কারণ পুলিশ এবং ওখানে সবাই, আমরা ওখানে টোকাই থেকে শুরু করে সবাইকে আমরা টাকা দিয়ে রেখেছিলাম যে পুলিশ যখন সরবে আমরা তখন যাব।
গিয়ে আমরা ওখানে আমরা শ্রমিক লীগের প্রথম ব্যানারটা আমরা 23 বঙ্গবন্ধুতে লাগাবো। এবং আমাদের যে গ্রুপ জাতীয় শ্রমিক লীগ সকল ইউনিট, ওখানে আমরা প্রত্যেক দিন আমরা মিটিং করি, সবাইকে আমরা ধরে রেখেছি, সব নেতৃবৃন্দকে আমরা ওখানে ঐক্যবদ্ধ করেছি। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অনেকের সাথে আমরা কথা বলেছি, আমি কথা বলেছি, আমাদের যারা ওখানে অ্যাডমিন বৃন্দ আছে তারা কথা বলেছে, সবাই নেগেটিভ, কেউ আসতে চায় না আপা, কেউ না। শুধুমাত্র ওখানে আমাদের আকন্দ ভাই কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি উনি আছেন, রোমেন ভাই কয়দিন আগে জয়েন করেছেন, তাছাড়া কেউ আসতে চায় না আপা, কেউ না। 3 দিন আগে আপা আমাদের উইথ ডিউ রেসপেক্ট আমাদের মানে সম্মানিত সভাপতি নূর কুতুব মান্নান চাচা, উনি একটা গ্রুপ, আমাদের টেলিগ্রাম গ্রুপ খোলার পরে ওনাদের তখন আসলে বুদ্ধি আসলো যে আচ্ছা আমাদেরও গ্রুপ খুলতে হবে। তখন ওনারা একটা গ্রুপ খুলেন, ওই গ্রুপে কোনোদিনও মিটিং হয় না, একদিন মিটিং হয়েছে। এই মে দিবসের আগে যখন আপনার সাথে আমি কথা বললাম, আপনি যখন আমাকে বললেন যে মে দিবসে আপনি আমাদের এখানে আসবেন আমাদের প্ল্যাটফর্মে, তারপরে ওনাদের কার্যক্রম শুরু করেছে 3 দিন আগে। সেই গ্রুপে 3 দিন ধরে প্রোগ্রাম হয়, তাছাড়া কোনোদিনও হয় নাই। এবং আমি যখন গ্রুপটা খুলি ওনাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, আমি ফজলু ভাইকে অনেক রিকোয়েস্ট করেছি যে আমাদের ভাই নাম্বারগুলা দেন, আপনাদের কিচ্ছু করা লাগবে না, সব আমরা করব, আমাদের শুধু জেলার নাম্বারগুলো দেন, আমরা সবার সাথে কন্ট্যাক্ট করব। ওনারা করেন নাই, আমাদের দেন নাই, দিব বলে দেন নাই। আমাদের ইনসুর আলী ভাই অটোরিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যাকে আমরা রিকশার নেতা বলি, ভাগ্যক্রমে আমি ওনাকে পাই। ওনাকে পেয়ে উনি একজন বর্ষিয়ান নেতা, উনি আমাকে সবার নাম্বার, এক জেলা থেকে আরেক জেলা, আরেক জেলা থেকে আরেক জেলা, আমরা সকাল থেকে রাত পর্যন্ত জেলা করে আমরা 55টা জেলার উপরে আমরা আমাদের নেতাদের আমরা ওখানে ঐক্যবদ্ধ করতে পেরেছি। এবং আমরা কখনোই আমরা মনোবল হারাই নাই। আপনি আসেন আমাদের গ্রুপে আপা, আপনি দেখবেন যে তাদের মধ্যে কি আগুন জ্বলছে, আপনি বলার সাথে সাথে সবাই ঐক্য। আমরা আচ্ছা ওনারা কেউ- ন্যান্সি, আমাকে আমি একটু কথা বলি। জি ধরো, হ্যাঁ, আসলে তোমার সঙ্গে আমি আলাপ করছিলাম এবং আমি এই ছবি কথা বলবো। তা আমরা ইসে জুমে যে আসবো, করবো, জুমে জয়েন করবো, সেটা আমরা এই আয়োজনটা আমাদেরই করা। আমি বলছিলাম আমার হচ্ছে করা শ্রমিক জি লেগে শ্রমিক যাদের যাদের পাওয়া গেছে এখানে নিয়ে আসা হয়েছে। তা আমি চাচ্ছিলাম যে তুমি এখানে চলে আসো এবং তোমার টিম সহ গ্রুপ সহ এখানে জয়েন করো। আচ্ছা কিন্তু আপা, এখন যারা অর্গানাইজার তারা সেভাবে করতে পারে নাই। আর তোমার নাম্বার, জুম নাম্বারটা, আসলে ইসের নাম্বারটাও, টেলিগ্রামের নাম্বারটাও দেওয়া হয়নি সেই জন্য। কিন্তু এখন থেকে সবাই এক হয়ে কাজ করবে, ঠিক আছে? এটা আমি বলে দেবো। আর আমাদের মহিলা শ্রমিক লীগ এবং জাতীয় শ্রমিক লীগ যারাই আছে সবাই এক হয়ে কাজ করবে। আর তোমার যা যা বলার তুমি তো আমাকে বলছো অলরেডি, আমি জানি। এখানে যেহেতু এটা জুমের মিটিং হচ্ছে ওপেন, এত আর কথা বলার দরকার নেই, এটা পরে আলাদাভাবে বলবো। এবং তোমার সঙ্গে এখন থেকে সবাই যুক্ত থাকবে, ওই টেলিগ্রামে যুক্ত থাকবে সবাই, ঠিক আছে? জি আপা, তো ভালো ধন্যবাদ। জি থেকো। আমি জানি জি তুমি শুরুতে কাজ করছো, আমার জানা আছে, এই জন্য বারবার তোমার নাম নিয়েছি এবং তোমাকে আসতেও বলেছি এখানে। জি আপা। হ্যাঁ, ভালো থেকো। ঠিক আছে, জি তুমি আপা, কিছু বললে আমি সবাইকে পয়লা মে দিবস উপলক্ষে যদি কিছু বলতে চাও বলে তুমি শেষ করো। আমি জানি তুমি শুরু থেকেই কাজ করছো, আমার জানা আছে, তোমার সাথে আমার যোগাযোগ আছে। জি আপা। আর অনেকে তো আপা জেলেই ছিল, যোগাযোগ জি জি আপা, 1 মে সম্পর্কে একটা বলবো যে
আমাদেরকে আহ আমাদের অনেক নেতা, আমাদের অনেক কর্মী এবং আমাদের আহ অনেকে মারা যাচ্ছে, অনেকে আহ, আহ, মেরে ফেলা হচ্ছে, অনেকে চাকরি চলে যাচ্ছে আপা। তো এই বিষয়টা আমি যেটা চাচ্ছিলাম, এক পর্যায়ে আমরা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আমি কথা বলেছিলাম যে আমাদের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কেন যে আ- আপা আমি কি বলবো নাকি অন্য কথা বলবো? তুমি পয়লা মে সম্পর্কে কিছু বলে শেষ করে দাও, তুমি শেষ করো। আর তুমি যেটা করবা, তোমাকে আমি বলছিলাম যে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম আমাদের পাঠাতে হবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আইএলও থেকে শুরু করে সবাইকে পাঠাতে হবে। এখানে যে এই যে সাথীকে দেখো অ্যারেস্ট করে তার স্বামী তার সন্তান সহ অ্যারেস্ট করছে, এরকম আমাদের বহু নেতা কর্মী এবং শ্রমিক লীগের অনেকে অ্যারেস্টেড, তাদের উপর অকথ্য অত্যাচার, নির্যাতন, বাড়িতে বাড়িতে হামলা, এই সমস্ত তথ্যগুলি সংগ্রহ করতে হবে। এগুলি সংগ্রহ করে এগুলি আন্তর্জাতিক পর্যায়ে তো তুলে ধরতেই হবে। তারপরে যে শ্রমিকদের যে হত্যা করলো, আগুন দিয়ে পোড়ালো, আন্দোলন করতে গেলেই ইউনিসের সময় প্রত্যেকটা আন্দোলনে গুলি করে একজন, দুইজন, তিনজন করে হত্যা করেছে। এই সমস্ত তথ্যগুলি এক জায়গায় করে এটা মানে জাতির কাছে এবং আন্তর্জাতিকভাবে তুলে ধরতে হবে। তো ঠিক আছে, তুমি তোমার আমার সাথে কাছে পরে আবার এই ব্যাপারে আলাপ সব করবো। তথ্য আছে আপা, তুমি আমার শেষ কাছে। করো, আমি পরে তোমার সঙ্গে আলাপ করবো এই ব্যাপারে। সাথী জি আছে, সাথী জি, তুমিও যুক্ত থাকবে। ধন্যবাদ। পরে ওর সঙ্গে যোগাযোগ করে সবাই একই হয়ে কাজ করবে। জি আপা, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এখন জয় ঠিক বাংলা, আছে, জয় বঙ্গবন্ধু, ন্যান্সি জয় তুমি শেখ এখন হাসিনা। ধন্যবাদ ফাতিমাতুজ শেষ করো। জোহরা নেন্সি আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এবং দিক নির্দেশনামূলক কথা বলার জন্য। আপার যদি একটু অনুমতি দিতেন, এই চট্টগ্রাম বন্দরের সেক্রেটারি, উনি ওনার চাকরি ছিল, তো উনি একটু কথা বলতে চাচ্ছে, বারবারই দিচ্ছে। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব কাউসার আহমেদ পলাশ। জনাব কাউসার আহমেদ পলাশ, তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আমাকে তো মিউট করে রাখছে, আটকা ওদিক থেকে মিউট করে রাখা দিছে হয়েছে। দিছে, এখন ঠিক আছে ভাই? এখন ঠিক আছে? ওকে, জি 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 এখন শোনা যায় আমাকে? জি জি শোনা যায়? জি। আসসালামু আলাইকুম। আজকের আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে, মে দিবস উপলক্ষে যে আয়োজন, এই শ্রমিক দিবস উপলক্ষে যে আয়োজনের আজকের সভার সভাপতি আমাদের জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠান লগ্নের যে কমিটি, সেই কমিটির একমাত্র যিনি জীবিত আছেন যে মেম্বার এবং বীর মুক্তিযোদ্ধা নূর কুতুব মান্নান ভাই, এবং যিনি আজকে আমাদের প্রধান অতিথি। আসলে আমি আনইজি ফিল করতেছি আপার সাথে এই সামনাসামনি কথা বলার, কারণ খুব ছোট থেকে আপাকে চিনি, আসলে ইমোশনাল হয়ে গেছি, আপনারা জানেন। যাই হোক, আমি আমাদের প্রধান অতিথি, গণমানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, শ্রমিক বান্ধব, শ্রমিকের যিনি বিশ্ব আজ দুই ভাগে বিভক্ত, একদিকে শোষক আর একদিকে শোষিত, আমি শোষিত মানুষের পক্ষে, যে নেতা বিশ্বের দরবারে চিৎকার দিয়ে বলেছিলেন, তার সুযোগ্য কন্যা আমার প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উপস্থিত আছেন, নানক ভাই উপস্থিত আছেন, আমাদের নাসিম ভাই সহ আমাদের কেন্দ্রীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ, যুব শ্রমিক লীগের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশ ভালো নাই, বাংলাদেশের মানুষও ভালো নেই, বিশেষ করে বাংলার কৃষক শ্রমিকরা ভালো নেই। আমাদের গার্মেন্টস সেক্টর গুলো বন্ধ হয়ে আছে, লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। আজকে মে দিবসের মধ্যে শ্রমিকের অধিকারের যে কথা, যে 1886 সালের কথা আমাদের বলতে হয়। 1886 সালে আমেরিকার শিকাগো শহর হে মার্কেটে রেলওয়ে শ্রমিক, জুতা কারখানা শ্রমিকেরা এক সাগর রক্তের বিনিময়ে আমাদের অর্জিত মে দিবস। আর এই মে দিবসের মধ্যে আজকে যদি আমরা খবর নেই, আমরা উত্তরবঙ্গে কৃষকের খবর নিলে দেখবো সে কৃষকরা আজকে হাটের মধ্যে তারা আলু নিয়ে যাচ্ছে, সে আলু বিক্রি করতে পারে না, আলুর ন্যায্য মূল্য পায় না, সেখানে বলে আজকে শেখ হাসিনা কিনে দাও। আজকে পেঁয়াজ, যদি পেঁয়াজের একটা কৃষক সে পেঁয়াজ নিয়ে হাটে যায়, পেঁয়াজের মূল্য পায় না,
সে শ্রমিক, সে পেঁয়াজের কৃষক বলতেছে সুলতান আহমেদকে। আজকে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। শোনা যায়? জি 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 বলতে থাকেন। সেইখানে আজকে নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত মানুষের নেত্রী জননেত্রী শেখ হাসিনা, আপনি আমাদের শ্রমিকদেরকে একমাত্র বাংলাদেশের একমাত্র নেত্রী যিনি, আপনি যে বাংলাদেশের যতবার শ্রমিকের ন্যূনতম বেতন বৃদ্ধি হয়েছে সেটা আপনি করেছেন। 920 টাকা থেকে শুরু করে বর্তমানে সর্বনিম্ন মজুরি 12,000 টাকা। মাঝখানে 1200, 1800, 2500, 3000, 3200, 5000, 300, তারপরে 8000, তারপরে 12,000 পর্যায়ক্রমে আপনিই করেছেন একমাত্র বাংলাদেশে। অন্য কোন রাষ্ট্রপ্রধান, অন্য কেউ এখানে শ্রমিকের বেতন বৃদ্ধি এবং মজুরি ভোট একমাত্র আপনি গঠন করেছিলেন। বাংলার মানুষ আপনার দিকে তাকিয়ে আছে। রাস্তায় শ্রমিকরা আজকে অধিকারের জন্য সংগ্রাম করতে দূরের কথা, আমি আজকে গর্ব করে বলতে পারি অনেক সময় যদিও আমরা মামলা মোকদ্দমা খেয়ে বিভিন্ন জায়গায় আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি, যেভাবেই আছি আল্লাহ ভালো রাখছে আলহামদুলিল্লাহ। এর আগে একটা ভার্চুয়াল মিটিং এর মধ্যে আপনাকে আমার বাড়ির কথা বলেছিলাম যে আমাদের বাড়িতে যে লুট হয়েছিল। আবার এখন আমি শুধু এইটুকু বলতে চাই যে আমাদের যে আজকে শ্রমজীবী মানুষেরা, আপনার আমলে, আপনার সময়, আপা গর্ব করে বলি বুকটা ভরে যায় আপনার কথা। এই কারণেই কারণ সাহস পেয়েছি বুকটা টান করে শ্রমিকের অধিকারের জন্য শেষ করো। সরকারি এত কথা বলা লাগবে না, শেষ করো। সরকারি দল করে আমরা শ্রমিকদের রাস্তায় নেমেছি শ্রমিকের অধিকারের জন্য। হ্যাঁ ঠিক আছে, ওকে। আগামী নতুন নাম দাও। ধন্যবাদ কাউসার আহমদ পলাশ ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য পলাশ ভাই ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিএম জাফর, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা বিএম জাফর, তাকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিএম জাফর, দুইবার ডাকার লাইনে পরে আছেন? যদি কেউ আওয়াজ না দেয় অন্য কাউকে দাও। ওই যে জাকির হাত তুলছে, জাকিরকে দাও। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সুলতান আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। সুলতান আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ। সুলতান আহমেদ, হ্যাঁ আছেন তো, জয়েন আছে, কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে আজকের এই ভার্চুয়াল সভার সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ বাংলার গণমানুষের নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য সন্তান, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যিনি 81 সালে বাংলাদেশে পদার্পণ করার পরে লড়াই উতরাই পার হয়ে এ দেশটাকে আজকে পদ্মা সেতু, বঙ্গবন্ধু টাস, রূপপুর এই বিদ্যুৎ কেন্দ্র সহ এমন কোন রাস্তাঘাট সহ শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য জননেত্রী শেখ হাসিনা যা কাজ করেছে, 50 বছরও বাংলাদেশে এত কাজ করার মতন কোন সরকার আস নাই। নেত্রী আজকে মামলা হামলার ভয়ে মানুষ জর্জরিত, এজন্য রাস্তায় নামছে না, কিন্তু আপনি অর্ডার দিলে, আপনি আদেশ দিলে আপনার দিকে বাংলার মানুষ তাকিয়ে আছে। আপনি যে নির্দেশ দিবেন বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলো জননেত্রী শেখ হাসিনা আপনার নির্দেশ বাস্তবায়ন করব, এ কথা বলে মহান রাব্বুল আলামিনের কাছে কায়মানুবাইকে প্রার্থনা করি আল্লাহ জননেত্রী শেখ হাসিনাকে দীর্ঘ হায়াত দেন এবং বাংলার গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য আরেকটা সুযোগ আমরা চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব যে মোটা ভাত মোটা কাপড়ের জন্য সারা জীবন আন্দোলন করেছে, আমরা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে এই দেশটাকে সোনার বাংলা রূপান্তর করব। আল্লাহ হাফেজ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম নেত্রী। ধন্যবাদ সুলতান আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে অনুরোধে সংক্ষিপ্ত একটা বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি চট্টগ্রাম বন্দর সেক্রেটারি এবং যার ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন
নাইবুল ইসলাম ফটিক, নাইবুল ইসলাম ফটিক আছেন? নাইবুল ইসলাম ফটিক নাই। এ পর্যায়ে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক জনাব খান সিরাজুল ইসলাম, জনাব খান সিরাজুল ইসলামকে। জি ভাই, আছি ভাই। ও ফটিক, হ্যাঁ বলেন, আপা আছে। জি, আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মহান মে দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি জনাব নূর কুতুব আলম, আজকে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রদীপ জননেত্রী শেখ হাসিনা, মাননীয় মন্ত্রী। আসসালামু আলাইকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করছি, মহান আল্লাহ আপনার সাথে এই মহা রাজনৈতিক বিপর্যয়ের সঙ্গে কথা বলার সুযোগ করে দিয়েছেন। রাজনীতির জীবনে আমার কাছে অনেক বড় প্রাপ্তি। মাননীয় নেত্রী, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনি মহান মে দিবসে শ্রমজীবী মানুষ আজকে আমাদের এই আয়োজনে আপনি শরীক হয়েছেন। মহান মে দিবস উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাই। প্রিয় নেত্রী, আমাদের অবস্থা আপনার কাছে কি বলবো নিজেই বুঝতে পারছি না। আপনি তো আপনার পরিবার যা হয়েছে, বাংলাদেশের কোনো রাজনৈতিক পরিবারের উপরে এত নির্যাতন কখনো হয়নি। আমি চট্টগ্রাম সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলাম এবং চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ সম্পাদক ছিলাম। চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদ সিবিএর নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলাম। 5ই আগস্টের পর মাননীয় নেত্রী 4ই আগস্ট যখন ওই জঙ্গিরা আন্দোলন নামে চট্টগ্রাম বন্দরকে জ্বালাও পোড়া করার তারা চেষ্টা করেছিল, সেদিন মাননীয় নেত্রী আপনার নির্দেশনায় এবং আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী এবং বন্দরের তৎকালীন চেয়ারম্যান রিয়াদ এডমিনাল সোহেল সাহেবের নেতৃত্বে তিনি আমাদেরকে বললেন যে বন্দরে যাতে কোনো নাশকতা করতে না পারে। সেদিন 4ই আগস্ট ফজরের নামাজ পড়ে চট্টগ্রাম বন্দর এলাকার এমপি এম এ লতিফ সহ দেবাশিস পাল দেবু সহ যুবলীগের আমরা সকলে এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সেদিন আমরা কিন্তু ফজরের পরে নামাজ পড়েই আমরা এলাকা দখল নিয়েছিলাম। তাদেরকে বন্দরে কোনো নাশকতা করতে আমরা দিইনি। মাননীয় নেত্রী, মাননীয় নেত্রী, আজকে 5ই আগস্টের পর আমাকে এবং আমার পরিবারকে হেনস্থ করা হয়েছে তা বলার কোনো অপেক্ষা রাখে না। ফটিক সাহেব সংক্ষিপ্ত একদম। মাননীয় নেত্রী, আমরা এত কিছু বলতে চান, আমরা শুধু এতটুকু বলতে চাই, আজকে আপনার সাথে কথা বলে আমাদের মনের সাহস, আমাদের মনের উদ্দীপনা আমরা বেড়েছেন। মাননীয় নেত্রী, আমরা শুধু এতটুকু বলতে চাই, আপনি আমাদের সাথে আজকে কথা বলার পর আমাদের যে মনোবল, আমরা চট্টগ্রামে আমরা মিছিল সমাবেশ আমরা করছি, জাতীয় শ্রমিক লীগের নেতৃত্বে বিভিন্ন সভা সমিতি, আমরা ফেসবুকে আমরা অ্যাক্টিভ আছি, আমরা কাজ করে যাচ্ছি। আমরা নির্দেশনা পেলে আমরা আমাদের অবস্থান থেকে আমরা কোনো নেতার জন্য অপেক্ষা করছি না, আমরা শুধু আপনার অপেক্ষায়। আপনার যে নির্দেশনা আমরা চাই, মহান আল্লাহ রাব্বুল ইজ্জত যেন আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে সুস্থ রাখেন। আপনার কাছে মাননীয় নেত্রী, আজকে আপনার কাছে আমরা আপনার সুস্থতা চাই। আল্লাহ যেন আপনাকে সুস্থ এবং নেক হায়াত দান করেন এবং আপনার নেতৃত্বে এই বাংলাদেশ আবার ইনশাল্লাহ আমরা পুনর্গঠিত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি ধন্যবাদ জানিয়ে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় নেত্রী, আপনার সাথে কথা বলতে পেরে আমার নিজের জীবনকে আমি সার্থক মনে করছি। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারও পুনর্গঠিত হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ চট্টগ্রাম বন্দর সেক্রেটারি নাইবুল ইসলাম ফটিককে। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগের সংগ্রামী কার্যকরী সভাপতি জনাবা শামসুন নাহার, কার্যকরী সভাপতি বাংলাদেশ মহিলা শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। শামসুন নাহার আপা আছেন? শামসুন নাহার আপা সংযুক্ত নাই মনে হয়। শামসুন নাহার আপা। এ পর্যায়ে বক্তব্য দেবেন বাংলাদেশ জাতীয় মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব সুরাইয়া আক্তার। জনাব সুরাইয়া আক্তারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব সুরাইয়া আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজ 1 মে আন্তর্জাতিক শ্রম দিবস। এই দিবস উপলক্ষে বাংলাদেশের অবস্থিত জাতীয় শ্রমিক লীগ এবং বাংলাদেশ মহিলা শ্রমিক লীগের উদ্যোগে আয়োজিত সভায় মাননীয় প্রধান সভাপতি উপস্থিত আছেন আমাদের
এই সভাকে মহিমান্বিত করেছেন, যিনি মাননীয় এই সমাবেশের শ্রমিক সমাবেশের প্রধান অতিথি, জাতির পিতার সুযোগ্য কন্যা, 5 বারের মাননীয় প্রধানমন্ত্রী, আত্মমানবতা উন্নয়ন ও কল্যাণের মূর্ত প্রতীক, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আজকে মহান মে দিবস উপলক্ষে আপনাকে মহিলা শ্রমিক লীগের পক্ষ থেকে সশ্রদ্ধ সালাম ও সংগ্রামী রক্তাক্ত সালাম সহ শুভেচ্ছা জানাচ্ছি। মাননীয় নেত্রী, আজ আর কথা আসে না, শুধু বুকের ভিতরে একটা কবির ভাষায় বলতে ইচ্ছা করে, পুত্র তোমার হত্যাকারীকে পাইনি কো আজ খুঁজে, আফসোস তাই জ্বলছে সদাই তামাম কলিজা জুড়ে। মাননীয় নেত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি পাকিস্তানের একটি প্রদেশকে একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রূপে প্রতিষ্ঠা করে এই স্বাধীন দেশে মাত্র 3.5 বছরের ব্যবধানে তাকে দেশের স্বাধীনতা বিরোধীরা সামরিক বেসামরিক সহ রাজাকার আলবদর আল শামসরা হত্যা করেছে। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সাংবিধানিক প্রধানমন্ত্রী, আজকে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ আর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এক নয়। বঙ্গবন্ধু জাতির পিতাকে হত্যা করেছে বিনা বাধায়, তার রক্তাক্ত লাশ পড়েছিল, মাসি মরেছে, কর্মীরা যায় নাই। কিন্তু মাননীয় নেত্রী, আপনি সেই গ্রেনেড হামলায়, 21শে আগস্ট গ্রেনেড হামলায় অজরে চতুর্দিকে গ্রেনেড ছোড়া হচ্ছে একের পর এক, ট্রাক খোলা ট্রাকে মঞ্চে আপনি উপস্থিত, আমাদের কেন্দ্রীয় নেতা এবং আমরা একের পর এক লাশ পড়ছে। আমরা মানব দাও তৈরি করে আপনাকে বাঁচিয়েছি, কিন্তু দুর্ভাগ্য সেই আওয়ামী লীগ 2008 সালে, আজকে ওইখানে উপস্থিত আছেন আমাদের জাহাঙ্গীর কবির নানক ভাই, বাহাউদ্দিন নাসিম ভাই, এরা সহ এক পিটার উপরে শুধু সারা বাংলাদেশ শোনা যেত ওই জামাত শক্তিশালী, যুবলীগ আর আমরা এক পিটার উপরে শ্রমিক লীগ, এই জাতীয় জামাতের শক্তি ক্ষয় হয়ে আওয়ামী লীগ গণভোটে গণরায়ে রাষ্ট্র গঠন করত। আর আপনি 4 আগস্ট, সেই 4 আগস্ট পর্যন্ত প্রতিটা বিএনপি আপনাকে গণভবন ঘেরাও করার যে পরিকল্পনা তারা গোপনে নিয়েছে, 4 আগস্ট পর্যন্ত প্রতিটা স্পটে আওয়ামী লীগের প্রোগ্রাম ছিল, বিএনপি ধারে কাছে ঘেঁষতে পারে নাই। কিন্তু দুর্ভাগ্য 5 তারিখের প্রোগ্রাম ছিল জাতির পিতা, 15ই আগস্ট উপলক্ষে শোক র্যালি ছিল। কার ষড়যন্ত্রে, কার ইন্ধনে সমাবেশটি স্থগিত করে মাঠটাকে ফাঁকা করে বিরোধী আন্দোলন এই তথাকথিত জঙ্গিদেরকে রাজপথে আসার সুযোগ করে দিল। আমরা পারতাম, আমাদের সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না, 4 তারিখের মতোই আমরা পারতাম প্রতিহত করতে, কিন্তু আপনাকে একা করে দিল। একা করে সেই বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত বাংলাদেশে আপনি আজকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করে আজকে একটা তলাবিহীন জুড়ি থেকে উন্নয়নশীল বাংলাদেশের স্বীকৃতি আদায়ের করা সত্ত্বেও আজকে আপনি দেশ ছাড়া করার দুঃসাহস দেখিয়েছে। কারা করেছে? সবই তো আমাদের ছিল, আপনার মনোনীত ছিল। সে কারণে বলছি মাননীয় নেত্রী, আজকে আর কারো মিষ্টি কথায় বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতাকর্মী বা সহযোগী সংগঠনের নেতাকর্মী আর কারোকে বিশ্বাস করে না, করবে না। নতুন আমদানি, নতুন রপ্তানি সব নিষিদ্ধ করা হবে। আমরা এতদিনে খবর নিয়েছি কারা আত্মঘাতী কাজ করেছে, কারা হাত মিলিয়েছে, দলের মধ্যে নিশ্চয়ই কিছু ছিল। তো যা হোক, আজ শ্রম দিবসে শুধু একটাই কথা বলি, আপনি রাজনৈতিক বিষয়ে বক্তব্য না দিয়ে আমি শ্রমিকের কল্যাণে 2009 সালে আপনি 1600 টাকা থেকে 3000 টাকা বেতন উন্নীত করেছেন। 23 সালে
3,000 টাকা থেকে 12,500 টাকা বেতনে পোশাক তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিকদের আপনি বেতন মজুরি বৃদ্ধি করেছেন। আপনি প্রজাতন্ত্রের সরকারি কর্মচারীদেরকে বেতন দ্বিগুণ হারে বৃদ্ধি করেছেন। মাননীয় নেত্রী, বিসিএস এ যারা পাশ করত, ফেল করার পর ফেল শেষ, আর আপনি একমাত্র এই তরুণ ছাত্রদের জন্য আপনি একটা নতুন নিয়ম বাংলাদেশে চালু করেছিলেন। সেটা হলো বিসিএস ফেল করা মেধার লিখিত পরীক্ষা ফেল করার পর মেধা ক্রম অনুযায়ী তাদেরকে নন ক্যাডারভুক্ত ক্লাস 1 অফিসার কিংবা সেকেন্ড ক্লাস গ্যাজেটেড অফিসার হইলেও আপনি চাকরি দিয়েছেন, অর্থাৎ আপনি কর্মের সংস্থান করেছেন। আজ আপনার অবর্তমানে আজকে সোনার বাংলাদেশ বিধ্বস্ত, লক্ষ লক্ষ কলকারখানা বন্ধ, শ্রমিক বেকার, সরকার নির্বিকার। মাননীয় নেত্রী, এই অবস্থায় চলতে দেওয়া যায় না, এই অবস্থা চলতে দেওয়া যায় না। আমরা যে কমিটি করে গোপনে গোপনে এইসব কমিটি, এগুলি বিশ্বাস করি না। নির্বাচন উপলক্ষে এরকম গ্রুপ কমিটি, গ্রুপ মিটিং, এই সেই XYZ করেছে যারা, তারাই আপনাকে বিমানে উঠাইয়া দিছে। ওদেরকেও আমি চিনি, ওদেরকে জীবন যাকার থাক, সামনে একবার পেলে তারপরে হবে দেখা, কথা মরি আর বাঁচি যাই করি। একমাত্র কোন মায়ের পুত বাংলা সন্তান বাংলাদেশে 1000 মানুষ নিয়ে একটা মিটিং করার আদৌ কোনো প্রমাণ নাই। কিন্তু আমি সুরাইয়া আক্তারের নেতৃত্বে, মহিলা নেতৃত্বে আজিমপুর কমিউনিটি সেন্টারে ইউনূস সরকারের আমার নাকের ডগায় সারা বাংলাদেশে 1000-এর উপরে রিটায়ার্ড এবং এক্সিস্টিং চাকরিরত কর্মচারীদের একটি হাইকোর্টের রায় নিয়ে বিষয়ে আমরা জিতে যে একটি সমাবেশ করেছি। তারপরে আরো কয়েকটি জেলায় জেলায় আমরা মিটিং করে বেড়াচ্ছি, গ্রুপ মিটিং আমাদের করেছে 8টা। মাননীয় নেত্রী, আপনি যখন আমাকে সভাপতির দায়িত্ব দিলেন, 8টা জেলা ছিল মাত্র, তাও ইনকমপ্লিট। কোনটার প্রেসিডেন্ট থাকলে সেক্রেটারি নাই, সেক্রেটারি থাকলে প্রেসিডেন্ট নাই। আজকে এই অবস্থা থেকে আজকে 52টা জেলায় আমরা জেলা কমিটি এবং মহানগর কমিটি করেছি। এই সবাইও এখানে বরিশালের বিভাগের 6টা জেলার আমাদের কমিটি সশরীরে যে আমরা করেছি। আজকে এখানে বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান এবং ফারজানা ওয়াহাব আমাদের বরিশালের সেক্রেটারি এখানে আছেন, মহিলা শ্রমিক লীগের সেক্রেটারি। বক্তৃতা দেওয়ার কথা কেন যেন বাদ করছে, যা হোক, সে পুরা 6টা জেলাই গুছাইয়া দিয়েছে। এমন করে সারা বাংলাদেশ আমরা ঘুরে 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 গিয়েছি। আমরা ঘরে বসে কমিটি করি নাই, সরাসরি মাঠে যে আমরা কমিটি গুলো দাঁড় করিয়েছি। আজকে এই কথা সেই কথা যারা আজকে নিশ্চয়ই আপনি ওখানে বসে নীরবে বুঝতে পারছেন, আমরা লজ্জিত হয়েছি মাননীয় নেত্রী। যে আওয়ামী লীগ বাংলাদেশ প্রতিষ্ঠা করেছে, যে সামনে দাঁড়ানোর মতো কারো সাহস, কোন দলের সাহস ছিল না। এই স্বাধীনতা বিরোধীরা আজকে বলে গৃহস্থের মুখে দাড়ি নাই, বাদামের মুখে দাড়ি, আঞ্চলিক ভাষা বলতে হয়। আজকে আপনার জাতির পিতার বাংলাদেশে আজকে স্বাধীনতা বিরোধীরা আজকে দেশ শাসন করার অপচেষ্টা করছে। আপনি সাংবিধানিক ভাবে আজও প্রধানমন্ত্রী। ধন্যবাদ সুরাইয়া আপাকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। যারা জীবনে যারা আপনি নেত্রী, এতিম, তারা কিন্তু মাননীয় নেত্রীর কথা তো শুনতে হবে, আপনার টাইম তো নাই। ধন্যবাদ সুরাইয়া বেগমকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় নেত্রী, আমি মোহাম্মদ মেহেদী হাসান, প্রচার ও প্রকাশনের সম্পাদক, একটু কথা বলতাম না নেত্রী অনুমতি দিলে। আমার তো সুযোগ পরে থাকবে না নেত্রী, বলবো আমি কথা বলেই যাচ্ছ না, বলে যাচ্ছি আপা, আমার হৃদয়ের কিছু কথা আছে, আমার কষ্টের কিছু কথা আছে,
আমি 2 মিনিটে শেষ করবো, আমার বক্তব্য ছিল কিন্তু আমি তো বক্তব্য দিতে পারি ঠিক নাই। আছে, শেষ করে দাও। বিশ্ব আজ 2 ভাগে বিভক্ত, একদিকে শোষক তুমি এটা অন্যদিকে প্রচার শোষিত। করতে গেলা কেন? আমি শোষিতের দলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, সেই জাতীয় শ্রমিক লীগ আজকে শ্রমিকদের নির্যাতন এবং জেল জুলুম অত্যাচার সারা বাংলাদেশে চলছে। আপা আপনি যখন ক্ষমতায় ছিলেন, আপনার ক্ষমতায় আপনার সরকার যখন ক্ষমতায় ছিল তখন আপনি এই শ্রমিকদের জন্য অনেক কিছু করেছেন। মাতৃত্বকালীন ছুটি সুবিধা, গার্মেন্টস শ্রমিকদের জন্য বেতন বৃদ্ধি, কর্মস্থলের নিরাপত্তা উন্নয়ন, শ্রমিক কল্যাণ তহবিল, ডিজিটাল পেমেন্ট ব্যাংকিং সুবিধা, কারখানার নিরাপত্তা সুবিধা বাড়ানো সহ স্বাস্থ্যসেবা এবং কল্যাণ সুবিধা, নারী শ্রমিকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন। আমরা আজকে কি দেখি, আজকে এই ইউনুস গংদের সরকার তারা রীতিমতোই কিন্তু সেগুলো আজকে ধ্বংসের পথে। আজকে প্রত্যেক সেক্টরে প্রত্যেক সিরিয়ে একমাত্র জাতীয় শ্রমিক লীগের আমি চাকরিরত আপা, আমাকে অলরেডি রিমোট ফর্ম সার্ভিস করা হয়েছে আপা। আমার ওয়াইফকে আমার নিযুক্ত করতো না, সে তো কাস্টমসের কর্মকর্তা, তাকে সাসপেন্ড করা হয়েছে আপা। আমরা কোথায় যাবো আপা? আমরা তো চাকরি করতে পারছি না। আমার চাকরি ছিল, আমি ইন্সপেক্টর ছিলাম। আমার আমার নাম কি আপনি জাতীয় শ্রমিক লীগের নানক ভাই এবং আমাদের এই মানব ভাই তারা সবাই আপনাকে রিকোয়েস্ট করেছিল। তখন আমি যেহেতু ছাত্র রাজনীতি করতাম, ছাত্র রাজনীতি থেকে সরাসরি জাতীয় শ্রমিক লীগে, আমি রেল শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলাম, সেখান থেকে আমাকে জাতীয় শ্রমিক লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। আমি আমি আমার আজকে আমরা নির্যাতিত আপা, আপনি আসবেন, আপনি এই বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন, এটাই আমাদের ভরসা। আমরা কোনো কিছুকে উপেক্ষা করি না, আমরা চাকরি থাক না থাক আমরা কিছু বলতে চাই না আপনার কাছে। আমাদের চাওয়া আপনি আবার আগের মতো সেই বাংলাদেশে আপনার নেতৃত্বেই নতুন সূর্য উদিত হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছে আপা। এ পর্যায়ে বক্তব্য দেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী যুগ্ম সাধারণ সম্পাদক বিশিষ্ট শ্রমিক নেতা জনাব খান সিরাজুল ইসলাম। জনাব খান সিরাজুল ইসলাম তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। খান সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। সিরাজুল ইসলাম ভাই জয়েন হয়েছেন, কথা বলেন। খান সিরাজুল ইসলাম। কানেক্ট হচ্ছে না। নেটের কারণে হয়তো। আপা অন্য কাউকে দেই। এ পর্যায়ে আজকের এই ভার্চুয়াল সভায় বক্তব্য রাখবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সহসভাপতি, বিমান শ্রমিক লীগের বিমান সিবিএর বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, ইতিমধ্যে চাকরিচ্যুত জনাব মোহাম্মদ মশিকুর রহমান। জনাব মোহাম্মদ মশিকুর রহমান আছেন? মশিকুর রহমান। শুনে এখানে অনেক বোধহয় বিদ্যুতের সমস্যা, লাইনের সমস্যা। আমার মনে হয় তাড়াতাড়ি শেষ করে দিতে পারো। থেকে শেষ করে দিছি আমি। হ্যাঁ, পরবর্তী শেষ করে দাও। কম মশিকুর ভাই। আমি কানেক্ট হয়েছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। আপা আছে, বলেন। আচ্ছা, বলো। আসসালামু আলাইকুম মাননীয় নেত্রী, আমি শুরুতে আল্লাহর কাছে হাজারো শুকরিয়া জ্ঞাপন করছি যে আপনি বেঁচে আছেন, আমরা আপনার সাথে কথা বলার সুযোগ পেয়েছি। এখন যে আজকে মহান মে দিবস উপলক্ষে আপনি যে সুযোগটা তৈরি করে দিয়েছেন, এটা নিশ্চয়ই শ্রমিকদেরকে উজ্জীবিত করবে, আমাদেরকে উজ্জীবিত করবে। আজকে এই সংক্ষিপ্ত মিটিং এ শুধু আমরা এইটুকু বলবো যে 5ই আগস্টে যে ঘটনা ঘটে গেল, কারণ আপনার জীবনের জন্য এটা নতুন কিছু নয়, কারণ এই যুদ্ধটা এটা 71-এর যুদ্ধ। বঙ্গবন্ধুর যে যুদ্ধ করেছিল, দেশকে স্বাধীন করেছে,
তার সেই কন্টিনিউশন ধারাবাহিকতা আজও চলছে। যে আপনাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে আমরা দেখেছি, এটা আমরা বর্ণনা করবো না, যা হবার হয়েছে কি হয়েছে সবচেয়ে আপনি ভালো জানেন। আমরা হয়তো বিচ্ছিন্নভাবে আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো বর্ণনা করছি, কি হয়েছে সেটা আপনি সবচেয়ে ভালো জানেন, কিন্তু আপনি হয়তো কৌশলগত কারণে নানা কারণে আপনি বলতেছেন না আমাদেরকে। কোনো একদিন এর বিচার বাংলার মাটিতে হবে। আমরা শুধু দোয়া করি আপনি শুধু বেঁচে থাকেন, এবং আমি বিশ্বাস করি যে আপনি কি বারবার বেঁচে যান, আল্লাহ তাআলা নিশ্চয়ই কোনো একটা উদ্দেশ্যে আপনাকে বাঁচিয়ে রাখে, এবং আপনার সেই উদ্দেশ্য বাংলার মাটিতে বাস্তবায়ন হবে। এবং আমাদের আজকে প্রত্যেকেরই অনেক কথা আছে, এগুলো এখানে বলে লাভ নেই। যা হয়েছে নিশ্চয়ই আমাদের এই কষ্ট আপনার কষ্টের চেয়ে বেশি কখনোই হতে পারে না। যার বাবা এই দেশটাকে স্বাধীন করছে, যার জীবনের 12-13টা বছর জেলে জেলে কাটিয়েছে, তার কন্যা আজকে বাংলাদেশের বাইরে, এর চেয়ে বড় কষ্ট আর কারো হতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। অতএব আমাদের কষ্ট, চাকরিচ্যুত করেছে, 27 বছর বাংলাদেশ বিমানে চাকরি করেছি, শূন্য হাতে বিদায় করেছে, কোনো দুঃখ নেই। যখন আপনার কথা ভাবি, যে আপনার পরিবারের কথা ভাবি, তখন আমাদের আসলে এই দুঃখ, এগুলো কোনো দুঃখ নয়। আমরা দোয়া করি আপনি শুধু বেঁচে থাকেন। তবে হ্যাঁ, শ্রমিক সংগঠন সবসময় বঞ্চিত হয়, নিপীড়িত হয়, এটা আমরা বিভিন্ন বক্তৃতায় সবসময় বলি। তারপরে যতটুকু করেছেন শ্রমিকদের জন্য, এটা আপনার হাত ধরেই হয়েছে। আপনি শ্রম আইনটাকে সংশোধন করেছেন। হ্যাঁ, এগুলো এক একজন শ্রমিককে এই পয়সা দিয়ে উপকার করার সুযোগ হয় না। আইন কানুন সিস্টেম রেগুলেট করে তাদেরকে একটা সুন্দর ডিসিপ্লিন লাইফ দেওয়া যায়, যেটা আপনি চেষ্টা করেছেন, অনেক এগিয়েছে। তবে আজকে মহান মে দিবসে এই পাওয়া না পাওয়া নয়, এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন। এখন আপনার নির্দেশনা, একক নেতৃত্বে আমরা এখনো বিশ্বাস করি যে যেভাবেই বলুক না কেন, আপনার প্রতি আস্থা, বাংলার গণমানুষের আস্থা, এটার বাংলার মাটিতে এখন রাস্তাঘাট কালভার্ট যেখানে যায়, এগুলো ফেসবুক দেখলে, সোশ্যাল মিডিয়ার আপনারই তৈরি করা, সেখানে মানুষ এখন বলে যে বঙ্গবন্ধু কন্যার বিকল্প নাই, বঙ্গবন্ধুর কন্যার বিকল্প হবে না। আমরা শুধু কামনা করি যে আপনি শুধু সুস্থ থাকেন, বেঁচে থাকেন, এবং বাংলার হাজারো মানুষ, গণমানুষ আপনার পক্ষে আছে, হয়তো পরিস্থিতির কারণে, এটা আপনি ভালো জানেন, আপনি বিভিন্ন বক্তব্যের সময় সব সময় বলেন, আপনি প্রেরণা দেন। আমরা দোয়া করি আপনি বেঁচে থাকেন, এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে, দেশের রাজনীতি আপনি যা বলেছেন প্রত্যেকটা জিনিস আর সত্যি হয়েছে। আমরা দল করে অনেক সময় আপনার কৌশল কথায় আমাদের মনে হতো যেটা কি সঠিক। আপনি বলেছেন নতুন একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, কোনোদিন মাথায় আসে নাই, ভাবছি যে পাশে ভারত হিন্দু রাষ্ট্র হতে পারে, ওখানে বৌদ্ধ রাষ্ট্র হতে পারে, খ্রিস্টান রাষ্ট্র কিভাবে হয়, যুক্তিতে মিলে না। এখন দেখি তাই হচ্ছে, আপনার কথা সঠিক। আপনি আমেরিকাকে বারবার বলেছেন যে আমেরিকাকে মুসলিকা দিলে ক্ষমতায় থাকা যায়, কক্সবাজারকে তাদেরকে দিলে ক্ষমতায় থাকা যায়। আপনার আজ বাংলার মানুষ ফিল করে মাননীয় নেত্রী, কিভাবে দুটা পরাশক্তি চীন, ভারত, আমেরিকাকে সবাইকে আপনি কে সেই কৌশলগতভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন, 18 কোটি মানুষের মুখে অন্ন তুলে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্যা হিসাবে শুধু আমরা এইটুক বলবো যে বাংলার মাটিতে এইরকম শেখ হাসিনা আর আসবে না। হ্যাঁ, আপনার প্রতি আমাদের অনেক অনেক কিছু বলার আছে সাংগঠনিক ভাবে। এই যে 5ই আগস্টের কথা একদিন নেত্রী আমাদের বলছেন, 5ই আগস্টের রাজনৈতিক ভাবে যে মাঠ শূন্য করে যা হয়েছে, নিশ্চয়ই আপনি ভালো জানেন। হয়তো আমরা মুখে যা আসে সব বলে দিই, আপনি বলতে পারেন না, আপনার এই বেদনার কথা বলতে পারেন না। হয়তো কোনো একদিন আমরা শুনবো, আমরা সেই কামনা আছি। কোনো একদিন দেখা হবে, আবার আপনার দেওয়ার সুযোগ হবে। আমাদের এই বাংলার দেশ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা, অবশ্যই আপনি বাংলায় ফিরে আসবেন, এবং এই যে ফেসিস্ট ইউনূস, গং এবং সাথে বিএনপি, জামাত, যাই হোক, কেউ আমাদের বঙ্গবন্ধু নয়। কারণ বাংলার মাটিতে বঙ্গবন্ধুর পরিবার আওয়ামী লীগের বিপক্ষে একটা দল, বাংলাদেশের দল দুটো, একটা হলো বাংলাদেশ আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধের চেতনায় আওয়ামী লীগ, আর এই হলো দেশের অবস্থা। আমরা শুধু কামনা করি আপনি সুস্থ থাকেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আবার সামনে এগিয়ে যাবে, সেই আশা প্রত্যয় ব্যক্ত করছি, এবং আপনার জন্য দোয়া। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। ধন্যবাদ মশিকুর রহমান ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব সফর আলী ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ সফর আলী, সহসভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি। বীর মুক্তিযোদ্ধা
জনাব সফর আলী। সফর আলী ভাই নাই, লাইনে আছেন? হ্যাঁ আসছে আসছে। হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ ভাই, বলেন আপা আছে। মহান মে দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী, এখন আমি প্রধানমন্ত্রী মনে করি আমাদের মহান নেত্রী আমাদের কথা বলার যে সুযোগ করে দিয়েছেন তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আমার নেত্রী জীবনে বেঁচে আছেন। আশা করি আগামী দিনে আমরা আবার আমার প্রধানমন্ত্রী হিসাবে আমরা বাংলাদেশের শাসন ওনার হাতে তুলে দিতে পারবো। আমি বক্তব্য দেওয়ার পক্ষে নয়, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নেত্রী যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা মোতাবেক আমরা এগিয়ে যাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মাটি। ধন্যবাদ বীর মুক্তিযোদ্ধা, রামগড়ের বীর মুক্তিযোদ্ধা জনাব সফর আলী ভাইকে। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ তোফায়েল আহমেদ। জনাব তোফায়েল আহমেদকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি বিপ্লবী সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদকে তোফায়েল আহমেদ জনাব হচ্ছে না, তোফায়েল আহমেদ। কি বলে তোমার কই যাও? মানে কোথায় গেল? ও তো ভাই বীর মুক্তিযোদ্ধা জনাব আছেন? তোফায়েল ভাই লাইনে আছেন? ছিল তো, এইমাত্র দেখলাম। হ্যাঁ লাইনে দেখা গেছে, লাইনে দেখা গেছে, দেখো। ভাই জি ভাই, আমিও তো লাইনে দেখতেছি, কিন্তু কই মশিকুর ভাই একটু মিউট করেন, মশিকুর ভাই। হ্যাঁ একটু তোফায়েল ভাই ওখান থেকে মিউট করে রেখেছো। ও তোফায়েল ভাইকে মোবাইলে পাওয়া যাবে? কেউ একটু ফোন দেন, মশিকুর ভাই বা কেউ দেন। তোফায়েল কোথায়? যে মিউট করা আছে তার। তাকে তো আনমিউট করে দিতে হবে। আনমিউট না ভাই, তার মিউট করা আছে। আনমিউট করো। কেউ নাই সাথে, কেউ নাই। তোফায়েল ভাই মিউট করে রাখছে, ওই আনমিউট করে রাখছে, সেই ওটা মিউট করতে হবে। না সফরাল তো বললো ইশারাকে দাও। তোফায়েল আনমিউট করা আছে, মানে এখন শেষ। জাতীয় শ্রমিক লীগের এখন সভাপতি আছে শুধু, এখন বাংলাদেশ আওয়ামী লীগের কেউ যদি দেয় তাহলে আপনি আপনার অনুমতি চাচ্ছি, নাম চাচ্ছি। নাসিম ভাই বক্তব্য শুনবো তো? নানক ভাই বক্তব্য, নাসিম ভাই বক্তব্য। না আমরা বক্তব্য দেব না, নাসিম এটা ভাই। নানক ভাই এবং আমরা দুজনে সিদ্ধান্ত নিয়েছি। আমি একাই দেবো, দরকার নেই আর। তাহলে আপনাকে বক্তব্য দিয়ে দেই, তাহলে তো তোফায়েল ভাইকে পাচ্ছি না, পরে দেবো। আমরা দেব না আপা, এখন তোফায়েল দিয়ে তারপরে সভাপতির বক্তব্যের পরে আপনি বক্তব্য যে দেন। দক্ষিণের সভাপতি, দিয়েছে আপা তারা, সাধারণ সম্পাদক তারা কি দিয়েছে? জি 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 দেওয়া হয়েছে তারা। ওকে, এখন তাহলে সভাপতিকে দিয়ে দেই আপা। হ্যাঁ দিয়ে দাও। আপা ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসাবে আমি বক্তব্য রাখতে পারিনি আপা। কে? আমি মোহাম্মদ জাকির হোসেন। জাকির। ও জাকির, জাকির ভাই আছেন আপনি? তাই আপনাকে তো আমরা পাইনি তখন থেকে। দিয়ে দাও, জাকির দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, 1 মিনিটের মধ্যে শেষ করে জাকির। এ পর্যায়ে বক্তব্য দেবেন জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন। জনাব মোহাম্মদ জাকির হোসেনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। মহান মে দিবসে মাননীয় নেত্রী আপা, আপনার বদৌলতে আজকে আপনার সামনে কথা বলতে পেরে আমি আমাকে ধন্য মনে করতেছি। মাননীয় নেত্রী, আপনাকে আমি শুধু একটি কথা ইনফরমেশন দিয়েই আমার বক্তব্যটা আমি শেষ করতে চাই। জাতীয় শ্রমিক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন, যতগুলো অঙ্গ সহযোগী সংগঠন আছে তার মধ্যে জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর নয়, শুধু জাতীয় শ্রমিক লীগ সারা বাংলাদেশে আজ সেই ঘৃণ্য অভিশাপে আজকে জাতীয় শ্রমিক লীগ কিন্তু একটা মরা লাশ হিসাবে উপনীত হয়েছে।
5 তারিখের পরে জাতীয় শ্রমিক লীগ কোন রকমের ভূমিকা পালন করতে পারে নাই আপা। আমি জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হিসাবে আমার বিরুদ্ধে একটি অভিযোগও পাবেন না। আমি কিন্তু সবাইকে, বিশেষ করে ঢাকা মহানগর শ্রমিক লীগের আমি পেজের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করছি। ইতিমধ্যে 3টা ঈদ গেছে, আমি প্রতিটা ঈদে ঢাকা মহানগর দক্ষিণের 24টা থানা এবং ঢাকা মহানগরের প্রত্যেককে আমার পক্ষ থেকে তাদের ঈদ উপহার এবং শুভেচ্ছা দিয়েছি। আমরা ইতিমধ্যে বেশ কতগুলো মিছিল করেছি আপনার নির্দেশে, সেই মিছিলের ভিডিও আমি নাসিম ভাই, জাহাঙ্গীর কবির নানক ভাই সহ আমি সবাইকে আমি এটা পৌঁছে দিয়েছি। আমি এখানে কাজ করতেছি আপা, আমার চাকরিটা চলে গেছে, আমি তিতাস গ্যাসে চাকরি করতাম, আমার চাকরি চলে গেছে আপা। তারপরে আমার বাড়িতে হামলা হয়েছে, আমার বাড়িতে অগ্নিসংযোগ হয়েছে, আমার 42 নম্বর নওয়াবপুরে আপনার আমার হোটেল ছিল, সেই হোটেলটা এই যে বর্তমানে সন্ত্রাসী একজন এমপি হয়েছে হামিদ, সে আমাকে 3 দিন আটকে রেখা সেই জায়গাটা আমার কাছ থেকে সিগনেচার করে নিয়ে গেছে আপা। আপা জাতীয় শ্রমিক লীগটাকে আপনি একটু দেখেন আপা প্লিজ, এই সংগঠনটা ধ্বংস হয়ে গেছে আপা। আমাদেরকে অবহেলা কাকে বলে, এরা চরম অবহেলা। শেষ করো। ঢাকা মহানগর শ্রমিক লীগের সম্মেলনের মাধ্যমে আমাকে কমিটি দেওয়া হয়েছে আপা, আমি সম্মেলনের মাধ্যমে সভাপতি, কিন্তু কিছু নাই, শেষ করো। ধন্যবাদ। শ্রমিক লীগটা যাতে সুসংগঠিত হয় এদিকে খেয়াল রাখবেন। আপনার প্রতি ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। ধন্যবাদ জাকির হোসেনকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই পর্যায়ে আজকে অনুষ্ঠানের বিপ্লবী সভাপতি, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, সারা বাংলার শ্রমিক মেহনতি মানুষের ঠিকানা, বীর মুক্তিযোদ্ধা জনাব নূর কুতুব আলম মান্নান, তাকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব নূর কুতুব আলম মান্নান। আজকে এই দিবস উপলক্ষে আয়োজিত এই সভার উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের অগ্রগতি, অগ্রযাত্রার অগ্রদূত, জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কন্যা, আমাদের সকলের প্রিয় নেত্রী নেত্রী শেখ হাসিনা। আজ 1969 সাল থেকে শুরু করে আজকে 2026 সাল পর্যন্ত, যেদিন 1969 সালে শ্রমিক লীগ প্রতিষ্ঠা হয়, আমি তখন রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। 69 আন্দোলনে নেতৃত্ব দেওয়ার সুবাদে অথবা আমাকে শ্রমিক বান্ধব ব্যক্তি হিসাবে চিহ্নিত করে জাতি জনক বঙ্গবন্ধু শেখ মুজিব, আমি শ্রমিক না হওয়া সত্ত্বেও ছাত্র অবস্থায়, তখন আমি ছাত্রলীগের রাজশাহী জেলার বৃহত্তর জেলার সভাপতি, তখন এই 1969 সালে 12 অক্টোবর আমাকে টেলিগ্রামে ডেকে আমাকে শ্রমিক লীগ গঠন করার সময় থেকে আমাকে দায়িত্ব দেওয়া হয়। তখন থেকে আর কোনো দিকে শ্রমিক লীগ ছাত্রলীগ একসাথে আমি পরিচালিত করেছি। 70 সাল থেকে শুরু করে আজকে পর্যন্ত, 69-70 থেকে শুরু করে আজকে পর্যন্ত এই দীর্ঘ সময় আর কোনো দিকে তাকাই নেই। যেহেতু জননেত্রী বঙ্গবন্ধু শেখ মুজিব আমাকে দায়িত্ব দিয়েছেন, শ্রমিক লীগের রাজশাহী জেলার বৃহত্তর জেলার দায়িত্ব দিয়েছেন এবং কেন্দ্রের সদস্য বানিয়েছেন, এবং জাতি জনক বঙ্গবন্ধু 1975 সালে আমাদের ছেড়ে যে নির্মম ভাবে হত্যা করে আমাদেরকে যেমন এতিম করে দিয়েছিলেন, তারপর থেকে আজকে পর্যন্ত আমি শ্রমিক লীগ ছাড়া
আমার মাথার মধ্যে কোনো কোনো কিছু ঢুকেছে বলে আমার জানা নেই। যেখানে শ্রমিক আছে সেখানে আমি আছি। যদি শ্রমিকরা বিপদে পড়েছে, মামলার খরচ বহন করতে পারে নাই, আমি নিজে মামলা পিট করে তাদেরকে দেশে অব্যাহতি দেওয়ার চেষ্টা করেছি। এটা বঙ্গবন্ধু আমাকে দিয়ে গিয়েছিলেন। আমি শ্রমিক না, I was not a labor. Still, I am not a labor. And there is no opportunity to be a labor, but I am a labor leader. As to why, বঙ্গবন্ধু আমাকে এই পথে দিয়ে গেছিলেন বলে আজকে পর্যন্ত আমি এই শ্রমিকদেরকে সেবা করে চলেছি। দীর্ঘ 57 বছর শ্রমিক লীগ সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আজকে আমি যা বক্তব্যগুলো শুনলাম, আর কিছু না হোক জীবনের সার্ণ লগ্নে এসে মনের মধ্যে হলেও একটু খটকা, একটু ব্যথা, একটু কষ্ট লাগার খুব স্বাভাবিক। সাথী বন্ধুরা, আমি বক্তব্য রাখবো না। আমরা অধীর আগ্রহে বসে আছি জননেত্রী শেখ হাসিনা দীর্ঘদিন পরে আমাদের সামনে এসে বক্তব্য রাখবেন। আমার স্মরণে আছে নেত্রী বক্তব্য রেখেছিলেন বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে, আমি সেখানেও সভাপতিত্ব করেছিলাম। আজকে আমার মনে আছে সেই দিন আমি সংবিধানের কিছু বিষয়গুলো উল্লেখ করে তার কাছে আবেদন করেছিলাম। আজও মনে আছে শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থার কথা তাকে বলেছিলাম, তিনি রাজি হয়েছিলেন। আমরা ক্ষমতায় থাকলে এতদিন মিলে কলে কারখানায় সেই রেশনিং প্রথা চালু হয়ে যেত। এখন যে অবস্থায় এসেছে এই ঘটনার পরে আজকে যে অবস্থায় আমরা পড়ে গেছি সেটা হচ্ছে এই যে আমার বয়সে কিন্তু 80 ক্রস করে গেছে। এরপরেও প্রতিদিন আমি শ্রমিকদের সাথে কথা বলি, শ্রমিকদের সঙ্গ দিই এবং যারা আমার কাছে আসে আইন সহায়তা দেওয়ার জন্য যখন যেখানে যেতে হয় আমি গেছি। আমি সেদিন গাজীপুরেও গিয়েছিলাম। এর আগে গাজীপুরে একটা ঘটনা ঘটেছে, আমি সেখানে গেছি। আমি ছুটে গেছি। আমি সংগঠনের জন্য এবং শ্রমিকদের রক্ষার জন্য যে কোনো পদক্ষেপ নেবার জন্য সবসময় একেবারে অগ্রণী ভূমিকা পালন করার চেষ্টা করেছি। ঢাকা এখানে কিছু বক্তব্য এসেছে, এটা আমাকে খুব ব্যথিত করেছে। আমি বিশ্বাস করি আমার এখন এত চলছে বিশ্বাস দরকার নীতি আমি আর বলবো না, এখানে আমি শেষ করে দেবো। এই ঢাকা মহানগরের নিয়ে কথা হয়েছে, এই সাংগঠনিক কথাগুলা আমরা এখানে আলোচনা করব না। আজকে মহান মে দিবস, শ্রমিকদের জন্য একটা ব্যথা বেদনার দিবস। এই দিবসের সামনে রেখে বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন আলজেরিয়া সম্মেলনে, বিশ্ব আজ দুভাগে বিভক্ত, আমি শোষক আর শোষিত। আমি শোষিতের পক্ষে, আমরা শোষিতের পক্ষে। আমার নেতা জীবন দিয়ে গেছেন। আগামী এই জননেত্রী শেখ হাসিনা ক্ষমতা এসে আমি নিজেই তো সেই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত। সিদ্ধান্ত নিয়ে শ্রমিকদের 1500 থেকে 3000, 3000 থেকে 12.5, আমি সব এতে বেতন উন্নীত করে গেছে। এটা তারই সরাসরি হস্তক্ষেপের ফলে। বর্তমান যে প্রেক্ষাপটটা সেটা হচ্ছে, আমি কথা উঠেছে শ্রমিক লীগের শ্রমিক সংগঠনে 5ই আগস্টের পর থেকে 15ই আগস্ট 2024 সালে আমরা সদল বলে সেইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করেছিলাম। আমরা সেখানে গেছি, দুই পাশে ব্যারিকেড ছিল, আমাদেরকে পুলিশ তারা দিয়ে আমরা ফুলের তোড়া নিয়ে গেছি। সেখানে আমরা আহত হয়েছি, আমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছি। এরপরে আমাদের যে প্রোগ্রাম হয়েছে, বিভিন্ন জায়গায় পোস্টার ফেস্টন আমরা ছাপিয়ে সেখানে ফেসবুকে আমরা সব সময় ফেসবুক যোদ্ধা হিসাবে কাজ করে গেছি। সেই নির্দেশনা আমাদের শ্রমিক লীগের পক্ষ থেকে ছিল এবং সেইটা আমাদের শ্রমিক নেতৃবৃন্দ অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। আমি নিজে 15 আগস্ট 25 সালে এই গত বছরে আমি নিজে আমার সহকর্মী বৃন্দকে নিয়ে বঙ্গবন্ধুর ওখানে গেছি। সেখান থেকে আমাদের উপরে লাঠি চার্জ করা হয়েছে, আমরা সেখান থেকে সরতে বাধ্য হয়েছি। এইগুলা সমস্ত বিষয়গুলো রয়ে গেছে, আমি আর বেশি দীর্ঘায়িত বলবো না। 5ই আগস্টের পরে যুব শ্রমিক লীগ আমাদের সাথে যেভাবে সহায়তা করেছে,
যেভাবে সঙ্গ দিয়েছে, যেভাবে আমাদেরকে এগিয়ে নিয়ে গেছে, এটা বর্ণনা করতে থেকে যায়। আর বেশি বলবো না, এমনি কি বলবো তার আমরা কথা শুনবো, আমি আর বলবো না, আমার এমনি মনটা খারাপ হয়েছে। মাননীয় নেত্রী, আমার বিরুদ্ধে 6টা মামলা আছে, মার্ডার কেস সহ। আমার দপ্তর সম্পাদকের বিরুদ্ধে 7-8টা মামলা আছে, একটা মামলা আপনি সহ আমার দপ্তর সম্পাদকের বিরুদ্ধে মামলা আছে। এমনি করে শত শত শ্রমিক নেতা এতে হয়েছে। আমার যে মহানগর দক্ষিণের সভাপতির নামে 8টা মামলা আছে, সভাপতি ইব্রাহিমের নামে 8টা মামলা আছে, রফিকের নামে 4-5টা মামলা আছে। আমরা মামলা ঘাড়ে আচ্ছা, একটা নিয়ে কাজ করেন, এইভাবে না বলে, লিসেন, একটা কাজ জি করেন, এভাবে না বলে সমস্ত তালিকাটা তৈরি করেন, জি কাদের নেত্রী, বিরুদ্ধে আমি কত মামলা, হ্যাঁ তালিকা তৈরি করে হ্যাঁ আমাকে ঠিক পাঠাবেন। আছে, জি ঠিক জি আছে, জি আর জি শেষ জি করেন, জি তা, আর কারণ আমার আমি কোনো এখন বক্তব্য নেই বক্তব্য দেবো, নেত্রী। শেষ করেন। হ্যাঁ নেত্রী, আমার আর কোনো বক্তব্য নেই। আমি আপনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে পয়লা মেয়ের এই অনুষ্ঠানকে সফল করার জন্য যে সমস্ত আমাদের নেতা কর্মী ভাইরা সংবদ্ধ হয়েছেন, সবাইকে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্র কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার এবং এবং জননেত্রী শেখ হাসিনা যেন দূরে আছেন, উনি যেন সুস্থ থাকেন এবং দেশে আমরা যেন তাকে সসম্মানে ফিরিয়ে আনতে পারি, সেই দোয়াটা চেয়ে, আল্লাহর কাছে সেই দোয়াটা চেয়ে, সেই ক্ষমতাটা চেয়ে আমাদের যেন রাজনৈতিক শক্তিকে আরো শক্তিশালী করে আমরা সংঘবদ্ধ ভাবে সততা এবং আচ্ছা, ঊর্ধ্বে থেকে আমরা তাকে নিয়ে আসতে পারি এবং সসম্মানে আবার তাকে নিয়ে যেন দেশের উন্নয়ন এবং অগ্রগতিকে অব্যাহত রাখতে পারি, সেটা আল্লাহ পাকের কাছে দোয়া কামনা। আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক নেত্রী শেখ হাসিনা, মেহনতি জয় মানুষের বাংলা, জয় হোক, মেহনতি মানুষের। জয় মেহনতি মানুষের। হ্যাঁ, ধন্যবাদ, নেত্রী ভুলে যায় মাঝে। ঠিক আছে, ধন্যবাদ এই নাম জাতীয় করো, শ্রমিক লীগ আমি কেন্দ্রীয় এখন কমিটির বিপ্লবী সভাপতিকে। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের ভার্চুয়াল আজকের মহান মে দিবসের ভার্চুয়াল সভায় সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম, উপস্থিত আছেন ভার্চুয়ালি সংযুক্ত বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। এ পর্যায়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, শ্রমিক কুলের মধ্যমণি, দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। জয় বাংলা, অনেক জয় ধন্যবাদ। বঙ্গবন্ধু। আজকে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। শ্রমিকদের আন্দোলন ছিল, তারা 8 ঘন্টা চাকরি করবে। এই আন্দোলন হয়েছিল শিকাগোতে, আমেরিকায়, সে 18 সালে। অনেক শ্রমিককে গুলি করে হত্যা করা হয়। যে কোনো আন্দোলন সংগ্রামে শ্রমিকরা আত্মাহুতি দেয়। আজকে সেই শ্রমিক দিবস। আমি এই দিবসে সারা বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল শ্রমিক সবাইকে আমি শুভেচ্ছা জানাই, আর সেই সাথে সাথে যারা সেই দিন জীবন দিয়ে শ্রমিকের অধিকার অর্জন করেছিল তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং আমাদের দেশও জাতির পিতা যখন বাংলার মুক্তি সনদ 6 দফা দেন, 7ই জুন যে হরতাল হয়েছিল, আন্দোলন হয়েছিল, পাকিস্তানি বাহিনীদের কাছে সেই দিন গুলি খেয়ে শ্রমিক নেতা মনু মিয়া সহ 11 জন আত্মাহুতি দিয়েছিল। শুধু তাই না, বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে যে সকল শ্রমিক জীবন দিয়েছে, এবং এই ফ্যাসিস্ট বাটপার ইউনূসের আমলে যখনই শ্রমিকরা আন্দোলন করেছে, প্রতি আন্দোলনে সঙ্গে সঙ্গে গুলি করে হত্যা করা হয়েছে। এমনকি গার্মেন্ট শ্রমিকরা যখন আন্দোলন করলো বা সাধারণ শ্রমিকরা আন্দোলন করলো, তখনও গুলি করে অনেককে হত্যা করা হয়েছে। যারা সেই ইউনূসের আমলে শহীদ হয়েছে, আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের কৃষক শ্রমিকদের অত্যন্ত গুরুত্ব দিতেন। তাই তিনি বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ গঠন করেছিলেন, যদিও সেটা বাকশাল নাম দিয়ে অনেকে ব্যঙ্গ করে, কিন্তু প্রকৃতপক্ষে শ্রমিকের অধিকার, কৃষকের অধিকার নিশ্চিত করাই ছিল এবং জাতীয় ঐক্য গড়ে তুলে আর্থসামাজিকভাবে বাংলাদেশকে উন্নত করা এবং জনগণের ভোটের অধিকার নিশ্চিত করা যেন কোনো রকম প্রভাবিত না হয়, সেই লক্ষ্য নিয়েই তিনি করেছিলেন। আওয়ামী লীগ সবসময় শ্রমিক শ্রেণীর পাশে আছে এবং বিশেষ করে আমি সব দেখেছি আমাদের দেশে স্বাধীনতার পর যে সমস্ত শিল্প কলকারখানা মালিক ছিল পাকিস্তানিরা, তারা চলে গিয়েছিল। সেই সমস্ত রুগ্ন শিল্প কলকারখানা, একটা মা যেমন তার রুগ্ন সন্তানকে বুকে নিয়ে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তোলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন সেই সকল কলকারখানা সহ যুদ্ধ বিধ্বস্ত দেশকে তিনি গড়ে তুলেছিলেন এবং ধীরে ধীরে বেসরকারি খাতে সেই কলকারখানাগুলি হস্তান্তর করা, পাশাপাশি বেসরকারি খাতে যাতে আরো উন্নত হয় সে ব্যবস্থা নিয়েছিলেন। আমাদের সংবিধানের 13 অনুচ্ছেদে খুব স্পষ্ট আছে যে আমাদের অর্থনীতি কেমন হবে, সরকারি থাকবে, সেখানে অপারেটিভ হবে এবং বেসরকারি হবে। আওয়ামী লীগ সবসময় শ্রমিক বান্ধব, শ্রমিকদের আন্দোলনের সংগ্রামে সবসময় আমরা পাশে থাকি এবং আমি সরকার গঠন করার পর যখন আমি সরকার গঠন করি তখন দেখলাম আমাদের মজুরি ছিল মাত্র 800 টাকা, মাসে 800 টাকা। আমি 1600 টাকায় উন্নীত করে দিই। যদিও বিএনপি ক্ষমতা আসে 2001-এ, সেটা স্থগিত করে রাখে, 2006-এর দিকে সেটা আবার ছেড়ে দেয়। 2009 সালে যখন আমি সরকারে আসি মাত্র 1600 টাকা ছিল তাদের মজুরি, আমি 3500 টাকায় উন্নীত করে দিই এবং মালিকদের সাথে কথা বলে তাদেরকে অনুরোধ করি আমরা সেই শ্রমিকদের বেতন ভাতা বাড়াই। সাধারণ শ্রমিকদের 4000 টাকা মতো বেতন বাড়িয়ে দিয়েছিলাম। এরপরে এই আমি যে তিনবার পর ক্ষমতায় বা 4বার ক্ষমতা আসলাম, প্রত্যেকবারই শ্রমিকদের ভাতা আমরা বাড়িয়েছি, বেতন বাড়িয়েছি 3000 থেকে 5000, 5000 থেকে 8000, 8000 থেকে 12000 মূল মজুরি। তাছাড়া শ্রমিকদের মানে কর্মস্থানে সেই অগ্নি নির্বাপকের ব্যবস্থা করা, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিয়েছি। গার্মেন্টস মহিলা শ্রমিকদের জন্য ম্যাটারনিটি লিভ, টিফিনের ব্যবস্থা, ট্রেনিং এর ব্যবস্থা সবই আমরা করেছি। এমনকি আমাদের পাটকল শ্রমিক, পাটকলগুলি আমাদের এত পুরনো, সেই 50-এর দশকে 60-এর দশকে, কোনো মতে সেগুলো লাভজনক হয় না। শ্রমিকদের অনেকের বেতন বকেয়া ছিল, আমি সকলের সমস্ত বকেয়া বেতন পরিশোধ করি এবং বকেয়া এবং তাদের এই পাটকল বন্ধ করে দিয়ে তাদেরকে আমি টাকা দিই। কেউ 50 লাখ, কেউ 40 লাখ, কেউ 25 লাখ এরকম করে টাকা পায়। পুরো টাকাটা ক্যাশ না দিয়ে তাদের সঞ্চয়পত্র করে দিই, পারিবারিক সঞ্চয়পত্র। সেখান থেকে তারা যে টাকাটা পেত তাতে তাদের সচ্ছলভাবে চলতো। 50% তাদের ব্যাংকে আমরা সঞ্চয়পত্র করে দিই, 50% তাদের ক্যাশ হাতে দিয়ে দিই। এরপরে এই কলকারখানাগুলি আমরা বেসরকারি খাতে চালু করি, কারণ আমরা গবেষণা করে পাটের জন্ম রহস্য আমরা উদ্ভাবন করি, জুট জিনোম উদ্ভাবন করি। সেই পাট থেকে শুধুমাত্র ওই চট বা দড়ি করার জন্য না, বহুমুখী উৎপাদন যাতে হতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছিলাম, যার জন্য আমাদেরকে আমরা বেসরকারি খাতকে সেই সুযোগটা দিয়ে দিই। পাট জাত পণ্য, পাট চামড়ার মিশ্রণের পণ্য, অনেক কিছু পাটের থেকে হতো, পাটখড়ি থেকে ফার্নিচার থেকে শুরু করে সবকিছু হতো। সেইভাবে বহুমুখী ব্যবহার এবং যেটা উন্নত হয় গবেষণা করে করে সেদিকে আমরা দৃষ্টি দিই এবং প্রত্যেকটা শ্রমিক তাদের সমস্ত বকেয়া দিই। আবার নতুন ভাবে যে কলকারখানা চালু হয় অনেক শ্রমিক সেখানে পুনরায় চাকরি পায় সে ব্যবস্থা করি। আমাদের দেশে যারা শ্রমিক শ্রেণী রয়েছে সেখানে আমরা কি দেখি, রিক্সাওয়ালা, নির্মাণ শ্রমিক, গাড়ি চালক বা ট্রাক চালক, বাস চালক, রেল শ্রমিক, ঘাট শ্রমিক, পোর্ট, বিভিন্ন পোর্ট, স্থল বন্দর, নৌ বন্দর, সমুদ্র বন্দর, হোটেল, রেস্টুরেন্ট,
ব্যাংক, বীমা, প্রত্যেকটি ক্ষেত্রে এরকম সমস্ত ক্ষেত্রে কিন্তু শ্রমিক শ্রেণী রয়েছে। তাদের সকলের যার যার কর্মক্ষেত্রে তাদের সকলের যাতে কল্যাণ হয় সেই ব্যবস্থা আওয়ামী লীগ সবসময় নিয়েছে। শুধু তাই না, আমাদের যারা মানে গৃহহীন, ভূমিহীন, সেই ধরনের শ্রমিক শ্রেণী সহ সাধারণ মানুষ যারাই ঘর নেই বাইরে, প্রত্যেকে আমরা বিনা পয়সায় একদম সরকার, আমি নিজে উদ্যোগ নেই, বিনামূল্যে তাদেরকে 2 কাঠা জমি এবং একটি সেমি পাকা ঘর তৈরি করে দিই, সাথে স্যানিটারি ল্যাট্রিন এবং পাকের ঘর থাকে, বিদ্যুৎ, পানি সবকিছুর ব্যবস্থা আমি করে দিয়েছি তাদের জীবনটাকে উন্নত করতে, এবং সেই সাথে ট্রেনিং দেওয়া। যে সমস্ত শ্রমিক বিদেশে যায় তাদের ট্রেনিং এর ব্যবস্থা, চাকরির নিশ্চয়তা, একেবারে যে দেশে যাবে সেই দেশে তাদের সত্যিকার বেতন পাচ্ছে কিনা সেইগুলি সমস্ত তথ্য নিয়েই আমরা তাদের পাঠাতাম। যদিও দালালদের খপ্পরে পড়ে অনেকে যে বিপদে পড়ে যায়, এমনকি কোভিডের সময় যে সমস্ত দেশে আমাদের শ্রমিক কর্মরত তারা যখন তারা বেতন পাচ্ছে না, আমরা তাদেরকে সরাসরি ক্যাশ টাকা দিয়ে সাহায্য করেছি, তাদের থাকার বন্দোবস্ত করে দিয়েছি এবং অনেকে ফেরত এসে তাদের ফেরত নিয়ে এসেছি। আমি প্রবাসী কল্যাণ ব্যাংক করে দিই, সেখানে যারা আমাদের প্রবাসী কর্মরত শ্রমিক তারা যখন আসে ওখান থেকে লোন নিতে পারে, লোন নিয়েই তারা যাবে, বাড়িঘর বিক্রি করে না, আবার ফিরে আসলে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে পারতো, সেই সুযোগটাও আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আমাদের মেয়েদের শ্রমিকের নিরাপত্তা, যখন বিদেশে যায় তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রত্যেক হাতে মোবাইল সিম দিয়ে দিতাম, কোনো বিপদে পড়লেই যেন তারা জানাতে পারে তারা কি অবস্থা থাকে। কাজে শ্রমিকদের কল্যাণে আমরা বহুমুখী কর্মসূচি হাতে নিই। সাধারণ শ্রমিকদের যে 12,000 টাকা মজুরি আমরা করলাম, কিন্তু এটা শুধু বেসিক, তাছাড়া বাড়ি ভাড়া, চিকিৎসা বা অন্যান্য অনেক খরচ দিয়ে তাদের যাতে মানে জীবনটা চলতে পারে সেই ব্যবস্থাটাই আমি নিয়েছিলাম। এত দ্রুত এত অল্প সময় এত বেতন ভাতা কেউ বাড়াতে পারে না, সেইভাবে আমরা শ্রমিকদের জন্য কাজ করে দিয়েছি। সবথেকে দুর্ভাগ্য, আওয়ামী লীগকে ক্ষমতায় থাকতে দেবে না, এই একটা আন্তর্জাতিক চক্রান্ত, ইতিমধ্যে আপনারা দেখেছেন সেটা। আমাদের শ্রমিকদের কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে নির্মমভাবে হত্যা করার পর যখন জিয়াউর রহমান ক্ষমতা দখল করে এবং মার্শাল ল জারি করে, এবং মার্শাল ল জারি করে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করা বন্ধ হয়ে যায়, সেই ট্রেড ইউনিয়ন করার যে মানে সুযোগ সেটা আমরা সৃষ্টি করি কখন, 1984 সালে এরশাদ যখন ক্ষমতা আসে, জিয়ার পদাঙ্ক অনুসরণ করে যে জেনারেল এরশাদও এই মার্শাল ল দিয়ে ক্ষমতা এসেছিল। কাজে সেই সময় তাদের সঙ্গে আমাদের একটা ডায়লগ হয়, এই ডায়লগে আমার 1 নম্বর ছিল শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার সুযোগ দিতে হবে। আর আমাদের 14 জন ছাত্র তাদের ফাঁসি দিয়েছিল জিয়াউর রহমান, সেই ফাঁসি মুক্ত করা, আমরা কিন্তু সেটা আদায় করিনি, এবং সেই থেকে শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করার সুযোগ পায়। ওই 75 সালের পর জিয়া ক্ষমতা আসার পর থেকে এ পর্যন্ত কিন্তু শ্রমিকদের কোনো অধিকারই ছিল না, কিন্তু সেই অধিকারটা আমরা নিশ্চিত করি। আইএলও কনভেনশনের বোধহয় প্রতিটি কনভেনশন, প্রতিটি প্রোটোকল সবকিছু কিন্তু যেমন জাতির পিতা কিছু করে যান, বাকিটা আমি করেছিলাম। আন্তর্জাতিক মানসম্পন্ন ভাবে আমাদের শ্রমিকদের সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগ সরকার করে দিয়েছে। আজকে আমরা কি দেখি, সেই আওয়ামী লীগের ক্ষমতা হটানোর যে চক্রান্ত, সেখানে সেই গাজী টায়ার সেখানে আগুন দেওয়া হলো, প্রায় 150-র মতো মানুষ সেখানে মারা গেল, এর মধ্যে শ্রমিক শ্রেণীও ছিল, আবার কেউ লুটেরাও ছিল। যদিও ওখান থেকে প্রায় 60-70 জনের নাম ওই যে শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করে আন্তর্জাতিক ভাবে আমার মধ্যে প্রচার করলো, আমি নাকি 1400 মানুষ হত্যা করেছি। 1400 মানুষ কেন আমি হত্যা করতে যাব? যখন 6 জন মারা গেছে তখন আমি জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম, কিন্তু সেই কমিশনকে কাজ করতে দেয় নাই। ইউনূস সেই কমিশনকে বন্ধ করে দেয়, কারণ হচ্ছে এই হত্যার সঙ্গে যে ইউনূস সরাসরি জড়িত, তার মেটিকুলাস ডিজাইন অনুযায়ী যে এই হত্যাকাণ্ড সে চালিয়েছে এটা প্রকাশ হয়ে যাবে, সেই জন্য কাজ করতে দেয়নি। এমনকি আমি যাকে চেয়ারম্যান করেছিলাম, যে জজ সাহেবকে, তার চাকরি তো খেয়েছেই, সে আর কোথাও কাজ করতে পারবে না। সেই 18ই জুলাই আমি প্রজ্ঞাপন করে
এই জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করি। আরো মৃতের সংখ্যা যখন বেড়ে যায়, 1 আগস্ট 3 সদস্য বিশিষ্ট হাইকোর্টের 3 জন বিচারক দিয়ে 3 সদস্য বিশিষ্ট জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করলাম। আমার প্রশ্ন, কেন এটা তদন্ত করতে দেয়া হলো না? এই যে 7.62 বুলেট ব্যবহার হলো, এই বুলেট কোথা থেকে আসলো? স্নাইপার রাইফেল কোথা থেকে আসলো? কারা ব্যবহার করলো? এবং এই ভাবে তো আমাদের শ্রমিকদেরও হত্যা করেছে, কিন্তু তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হয়েছে, পুলিশ হত্যা হয়েছে, আইনজীবী, সাংবাদিক আর আওয়ামী লীগ সহযোগী সংগঠন নেতাকর্মী অগণিত। কাজে বাংলাদেশের জনগণের কল্যাণে সবসময় আওয়ামী লীগ কাজ করেছে। আন্তর্জাতিকভাবে শ্রমিকদের অধিকার, প্রত্যেকটা আমাদের এলাকা যেখানে যেখানে আমাদের শ্রমিক রয়েছে তাদের জীবন মান উন্নত করার ব্যবস্থা বানিয়েছি, এবং আরো অধিক পরিমাণে যাতে বিনিয়োগ আসে 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। সেটা কাজ শুরু করেছিলাম, যে এটা ধীরে ধীরে করা, জমি নিয়ে রেখেছে, আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হবে, দেশে বিনিয়োগ হবে, আমাদের দেশের মানুষ আরো কাজ পাবে এবং তারা উন্নত জীবন পাবে। কর্মসংস্থায় ব্যাপক ব্যবস্থা যাতে হয় সেই দিকেই আমরা দৃষ্টি দিয়েছি, এবং ট্রেনিং এর ব্যবস্থা ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি। আজকে অনলাইনে সব কথা বলে কোত্থেকে আসে? এটা তো আওয়ামী লীগেরই করে দেওয়া। কম্পিউটার ট্রেনিং করানো, স্কুলগুলিতে কম্পিউটার ল্যাব প্রতিষ্ঠা করা, আমরা সব করে দিচ্ছি এদেশের মানুষের জন্য। বাংলাদেশে খাদ্য সম্পূর্ণ করেছি। যে সমস্ত এলাকায় মঙ্গা হতো, কোনো এলাকায় মঙ্গা হয় না, সেই মঙ্গা দূর করেছিলাম। দারিদ্রের হার 18% আমি এনেছিলাম, অতি দারিদ্রের হার 5% আমি এনেছিলাম। আমাদের কর্মক্ষম জনগোষ্ঠী আমরা বৃদ্ধি করেছিলাম, এবং সেখানে নারী পুরুষ সমানভাবে প্রায় 50% নারীরা আমাদের কর্মজীবী হোস্টেল করে দিয়েছি, মেয়েদের জন্য হোস্টেল করে দিয়েছি, এমনকি শ্রমিক শ্রেণীর জন্য ব্যবস্থা করে দিয়েছিলাম। সেইভাবে আমরা শ্রমিকদের কল্যাণে সবসময় কাজ করেছি, এবং আওয়ামী লীগ সেইভাবেই কাজ করে। আমি শ্রমিক লীগের সব নেতা কর্মীদের বলবো, এখন থেকে আমাদের যত এই যে শ্রেণীগুলি আমি বললাম আমাদের শ্রমিক, তাদের প্রত্যেকের খোঁজ নেওয়া, খবর নেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো। একটা রিক্সাওয়ালা যাত্রী 32 সময় ফুল দিতে গেল দেখে তাকে গ্রেপ্তার করেছে, তার কি অপরাধ? এবং সে একজন, সে একটা শ্রমিক, সে রিক্সা চালিয়ে যে পয়সা কামাই করছে সেখান থেকে সে ফুল কিনে নিয়ে এসেছে জাতির পিতার প্রতি সম্মান দেখাবে, আর বিনিময়ে কি পেল? সে গ্রেপ্তার হয়েছে। রিক্সা শ্রমিকদের অর্গানাইজ করে, কমিটি করে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের পাশে দাঁড়াতে হবে। এইভাবে তাকে গ্রেপ্তার করতে পারে না, কারণ সে মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করে। আওয়ামী লীগ সরকার আমলে একজন দিন মজুর, একজন রিক্সাওয়ালা, একজন কৃষি শ্রমিক, তারা যা কামাই করত তা দিয়ে 3 বেলা তাদের খাদ্য কিনে হাতে টাকা থাকতো, আমিষও খেতে পারতো। কিন্তু আওয়ামী লীগ চলে আসার পরে আওয়ামী লীগের বিতাড়িত করেছে, তারপরে কি অবস্থা? আজকে মাথার ঘাম পায়ে ফেলে যে টাকা উপার্জন করে তা দিয়ে তার একবেলা খাবার জোটে না। বাড়িতে পাঠাবে কি? ছেলে মেয়ের মুখে তুলে দিবে কি? কিন্তু কই, আওয়ামী লীগ আমলে তো সে অবস্থা ছিল না। তাহলে তারা কেন করলো না? হাজার হাজার কোটি টাকা তারা লুটে নিয়েছে, দোষ দেয় আমাদের। আজকে 1.5 বছর ধরে অনেক অপবাদ শুনলাম, একবার আমার বুদ্ধে পাঠ্য বইতে বন্ধ লিখে ফেললো, কিন্তু একটাও কি প্রমাণ করতে পেরেছে? আমি কাজ করি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছেন, দুঃখী মানুষের মুখে তিনি হাসি ফুটাতে চেয়েছিলেন, শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিলেন, এবং সফলভাবে তিনি এগিয়ে যাচ্ছিলেন। আজকে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব বেঁচে থাকতো, বাংলাদেশ বহু আগে আমরা উন্নত দেশ হিসেবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতে পারতাম। চেষ্টা করেছি আমার বাবার আদর্শ বুকে নিয়ে বাংলার মানুষের পাশে দাঁড়াতে, এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করেছি যখন আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন করি। 2026 সাল থেকে এটা বাস্তবায়ন হওয়ার কথা। কোভিড-19 অতিমারি
প্রত্যেকটা মানুষকে বিনামূল্যে টিকা দিয়েছি। শিশুদের টিকা দেওয়া বন্ধ হয়নি কোনো মতেই। 90%, 94%, 98% আমরা টিকা দিতাম। আজকে কেন সেই টিকা পেল না? আমার শত শত শিশু কেন মারা গেল? তার জবাব ইউনূসকেও দিতে হবে, তারেককেও দিতে হবে। কারণ 2024-25 অর্থ বছরে আমি 7,97,000 কোটি টাকার বাজেট দিয়ে গেছি। সেখানে 41,000 কোটি টাকার বাজেটই ছিল শুধু আমার এই স্বাস্থ্য খাতে, জনসেবার জন্য এবং টিকার জন্য। কেন সময় মতো টিকা কেনা হয়নি? কেন আমাদের শিশুরা মারা গেল? কত মায়ের কোল খালি করলো। এরা তো ইউনূস সমস্ত জঙ্গি বাহিনীদের ছেড়ে দিয়েছে, সমস্ত সন্ত্রাসীদের ছেড়ে দিয়েছে। আজকে দেশের অবস্থাটা কি? মানুষের জীবনে নিরাপত্তা নাই। অগণিত আওয়ামী লীগ নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, 14 দলীয় নেতা, তাদের উপরে সমানে অত্যাচার, নির্যাতন। মানুষ মেরে মেরে গুম করে দিয়েছে, নদীতে ভাসিয়ে দিয়েছে, নদীতে শুধু লাশ আর লাশ, পুকুরে লাশ, ঘরে লাশ, আগুনে পুড়িয়ে পুড়িয়ে মেরেছে। 32 নাম্বার আগুন দিয়ে পোড়ালো, সেখানেও লাশ পড়েছিল, কিন্তু সেই লাশ কিন্তু শনাক্ত হয়নি। এরকম অগণিত মানুষের লাশ শনাক্ত হয়নি, কেউ জানি না সেগুলি কোথায়, কিভাবে, কারা মারা গেল, কোন মায়ের কোল খালি হলো। কিন্তু প্রত্যেক দিন এখন হত্যা হচ্ছে। এখনো আজকে আপনারা খোঁজ করে দেখবেন সারা বাংলাদেশে এবং জেলখানায় 150-র উপর নেতা কর্মীদের হত্যা করেছে জেলখানায়। এমন ভাবে অত্যাচার। আমরা সাথীর বোনের কথা শুনলাম এবং আমি জানি জেলের অবস্থা। খাবার দেয়নি, শীতের সময় কাপড় দেয়নি, সেলের মধ্যে রেখে দিয়েছে, ফাঁসি সেলে রেখে দিয়েছে, ডান্ডা বেড়ি পরিয়ে, বিনা কারণে ডান্ডা বাড়ি পরিয়ে পরিয়ে দিনের পর দিন তাদের নির্যাতন। যে জেলায় বাস সেই জেলায় কারাগারে রাখেনি, অন্য জেলায় নিয়ে গেছে। আত্মীয় স্বজন, সন্তান কেউ দেখতে পায় না, মা বাবা দেখতে পারে না। কারণ আর একটা জেলায় যে তারা দেখবে কোত্থেকে? কত বড় অমানবিক এরা, কত অমানুষ, কিভাবে এরা মানবতা বিরোধী কাজ করে সেটা একবার চিন্তা করে দেখতে বলেছি। আওয়ামী লীগ দেশের মানুষের কল্যাণে কাজ করেছে। বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলতো। আজকে আর সে অবস্থাটা নাই। আজকে সে অবস্থাটা শেষ করে দিয়েছে না। আজকে আর মানুষের কোনো ভাগ্যই নাই। শুধু ক্ষমতাসীনরা যারা দু হাতে টাকা লুটে খাচ্ছে আর পাচার করছে। ব্যাংক, বিমা, শিল্প, কলকারখানা একে একে সব বন্ধ। আওয়ামী লীগ নেতা শিল্প থেকে বন্ধ করে দিতে হবে কেন? আজকে শ্রমিকদের চাকরি হারালো, শত শত শ্রমিক, লক্ষ শ্রমিক চাকরি হারিয়েছে। গার্মেন্টস এর অর্ডার বন্ধ হয়ে গেছে, অন্য দেশে চলে গেছে। আমরা দ্বিতীয় স্থান ছিল বাংলাদেশের, আজকে সেটা আর নাই। এইভাবে একটা দেশকে ধ্বংস করতে পারে এটা কল্পনাও করা যায় না। কাজে এই দেশকে যারা এভাবে ধ্বংস করেছে তাদের ক্ষমা নেই, তাদের ক্ষমা নেই। শ্রমিক যারা হত্যা করেছে তাদের ক্ষমা নেই। আমি শ্রমিক লীগকে বলবো, আপনাদের সকল নেতাকর্মী কে কোথায় জেলে আছে, কাদের বাড়িঘর জ্বালিয়েছে, কারা নির্যাতিত, সমস্ত তালিকা তৈরি করবেন এবং সব আপনাদের দিতে হবে, দেশে বিদেশে দিতে হবে। যেটা ন্যান্সি বলে গেল ওইভাবে তৈরি করে সব জায়গায় পাঠাতে হবে, আন্তর্জাতিক ভাবে তুলে ধরতে হবে। আন্তর্জাতিক যে শ্রমিক সংস্থা আছে যারা শ্রমিকের মানে কল্যাণ নিয়ে চিন্তা করে, তারা যে কেন নিশ্চুপ আমি জানি না, কিন্তু তাদের জানাতে হবে। আর আওয়ামী লীগ আছে আপনাদের পাশে, সবসময় থাকবে এবং বাংলাদেশের জনগণের পাশে আমরা আছি। আজকে মানুষের যে কষ্ট, বিদ্যুৎ নাই, গ্যাস নাই, সার নাই, কিছুই নাই। কেন? ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, কৃষকদের সারের জন্য হাহাকার করতে হয়নি, বিনামূল্যে খাদ্য দিয়েছে, সামাজিক নিরাপত্তা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা দিয়েছি, পারিবারিক 1 কোটি পরিবারকে পারিবারিক কার্ড দিয়েছি, 2,62,00,000 কৃষককে কৃষি উপকরণ কার্ড দিয়েছি, 42,000 আমার জেলে সম্প্রদায় তাদেরকে বিশেষ কার্ড দিয়েছি, যাতে তারা এবং বিনা পয়সায় যখন তাদের মাছ ধরা বন্ধ থাকে
সেই সময় 40 কেজি করে চাল জেলেদের মাঝে দিয়েছি। কামার কুমার জেলে তাঁতি সকলের কল্যাণেই কাজ করেছি। কিন্তু আজকে সবকিছু শেষ করে দিয়ে ওই ক্ষমতা আসছে এক একজন আর লুটে খায়। এই লুটেরাদের হাত থেকে দেশকে বাঁচাতে হবে, এই ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বাঁচাবো কি, দেশ তো শেষ করে দিয়েছে। এখন অর্থনৈতিক ভাবে আমরা কোথায় নেমে গেছি? সাংবাদিক নির্যাতনেও বাংলাদেশ এখন অগ্রগামী। এইরকম নির্যাতন তো আগে কখনো হয়নি। শ্রমিক নেতাদের গ্রেপ্তার করবা এরকম তো কখনো দেখিনি। তারপর মহিলা শ্রমিক তারাও রেহাই পাচ্ছে না। আর নারীদের উপরে অত্যাচার তো প্রতিনিয়ত চলছে। বালিকার ধর্ষণ, নারী ধর্ষণ, এটা তো একেবারে প্রতিনিয়ত। এমন দিন নাই 10 জন 12 জন খুন না হচ্ছে, রেপ না হচ্ছে। এইভাবে নিরাপত্তাহীন আমার দেশের মানুষ, এই অবস্থা চলতে দেওয়া যাবে না। সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেশের মানুষের ভাগ্য আবার যাতে পরিবর্তন হয় তার ব্যবস্থা নিতে হবে। আর সেটা একমাত্র আওয়ামী লীগই পারবে। আওয়ামী লীগই পারবে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনকে, মানুষের জীবনে শান্তি নিরাপত্তা দিতে, এবং সেটা ইনশাল্লাহ আমরা করব। আজকে মেহনতি মানুষের প্রতি আবারও আমার শ্রদ্ধা জানাচ্ছি এবং দুনিয়ার মজদুর এক হও, মেহনতি জনগণের জয় হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী